আজকে যে টপিকটা আমরা পড়াশোনা করব বলে রেডি হয়ে এসেছি, সবাই শুনবে বলে রেডি হয়েছেন। প্রত্যেক আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, আমার আজকে অনেকে আমার নিজের গ্রুপে, আমি যে গ্রুপ থেকে পড়াশোনা করি সেই গ্রুপে কেউ কেউ আসবেন। তো আমি ইতিমধ্যে দুজনকে তিনজনকে দিয়েছি, মেম্বার করেছি এখানে, তারাও আসবেন কথা দিয়েছিলেন। তো যাই হোক, তো এখানে যারা উপস্থিত আছেন সকল ডাক্তারবাবু, যারা আমার থেকে ছোট এবং আমার থেকে বড় এবং আমার সমবয়সী, যারা বয়স বেশি আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালো রয়েছে, আর যারা আমার ছোট আছে তাদের প্রতি স্নেহ আছে। আমি সবাইকে একই কথা রোজ বলি যে আমরা এখানে একসাথে মিলিত হয়েছি, হয়তো কোভিড এর জন্য হয়তো হতে পেরেছি, হতে পারতাম না। যে আমরা একটা ফ্যামিলি তৈরি করে বলেছি, প্রত্যেকে খুব ভালোবাসে, আস্তে আস্তে নামগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। যেমন আমি একজন, আমরা কয়জন বলে আমাদের নামটা মুখস্থ, আর তোমরা অনেকে তোমাদের নামটা একটু আস্তে আস্তে মুখস্থ হয়। তো একটা ফ্যামিলির পতন হয়ে গেছে। ভুল ত্রুটি সবার হয়, সব দিক থেকেই হয়। সেটা বিশেষ কিছু ভাবে হাইলাইট না করে নিজেদের মধ্যে আলোচনা করে পড়াশোনার ক্ষেত্রে হোক বা অ্যাডমিনের ক্ষেত্রে হোক, সেটা আমরা চেষ্টা করব যাতে কিনা সেটাকে খুব সহজে মেনে নেওয়ার ক্ষেত্রে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে 9টা 8 হয়ে গেছে, তো আর বেশি কিছু বলবো না। সেটা হলো যে ফিজিক্যাল ইনজুরি হোমিওপ্যাথিক মেডিসিন, মানে শারীরিক আঘাতে হোমিওপ্যাথিক ঔষধ। তো শারীরিক আঘাতে হোমিওপ্যাথিক যে সমস্ত রোগগুলো সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে আমাদের ক্লাস, এবং পরবর্তীকালে আমি একটা করবো বলবো না, পরবর্তীকালে আমি মানসিক আঘাত নিয়ে যে রোগগুলো সৃষ্টি হয়েছে তাকে বলা হয় সাইকোসোমাটিক ডিজিজ, মানসিক রোগের জন্য শারীরিক রোগ, এই নিয়ে আমি আলোচনা করব। কিন্তু কবে করব, কোন সেশনে করব আমি বলবো না এখন। তো আজকে আমার শারীরিক আঘাতে হোমিওপ্যাথিক ওষুধের মোট 12টি মেডিসিনকে আমি মেন ওষুধ হিসাবে বেছে নিচ্ছি। কিন্তু এই কটা মেডিসিন, এই অর্থাৎ বোন ইনজুরি, হাড়ের ইনজুরি, কিন্তু এই সিম্পলটাই শুধু এক কথা নয় হাড়, সেক্ষেত্রে আর কোন মেডিসিন এসেছে সেটা পড়াশোনা এবং তাদের সিমটম গুলো আলাদা সেটা বলবো। এরপরে আমরা 7 নম্বরে বলবো কোনিয়াম ম্যাকুলেটাম, যেটা গ্ল্যান্ডুলার ইনজুরি একটা ভালো ওষুধ, কিন্তু কোনিয়ামই শেষ কথা নয়, গ্ল্যান্ডের অনেক ওষুধ আছে, সেগুলো কম্পেয়ার করে আমরা পড়বো। এরপরে আমরা পড়বো লেডাম প্লাস্টার, যেটা পাংচারুন, ছিদ্রকারী মানে আঘাত, সেখানে লেডামকে বেছে নিয়েছি এবং এর সঙ্গে আর কোন মেডিসিন গুলো আছে সেটা পড়বো। এরপরে আমরা 9 নম্বরে পড়বো হেমামালিস, যেটা কিনা ক্যাপিলারি ইনজুরি, এর সঙ্গে আর কোন রিলেটেড মেডিসিন আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। এরপরে 10 নম্বরে পড়বো আমরা স্টাফাইসেগিরিয়া, এবং সেখানে ইনসাইজড ইনজুরি অর্থাৎ ইনসিশন, ভালো অস্ত্র দিয়ে কাটা, সেই মেডিসিন, কিন্তু স্টাফাইসেগিরিয়া শেষ কথা নয়, এটার সাথে রিলেটেড আরো অনেক মেডিসিন আছে এরকম ক্ষেত্রে। এছাড়া আমরা পড়বো 11 নম্বরে পড়বো এলিয়াম সিপা, যেটা রাবিং ইনজুরির কথা বলবো, অর্থাৎ ঘষা লেগে যে রোগ সৃষ্টি হয়েছে, ইনজুরিটা হয়েছে, কিন্তু এটাই শেষ কথা নয়, বা এই ওষুধটা শুধু ঘষার জন্যই কাজ করে না, ঘষা ইনজুরি আর কোন কাজে কাজ করে সেটাও আমরা পড়বো। এরপর আমরা পড়বো বার্ন ইনজুরি, পুড়ে গেলে আমরা কি করব, কোন ওষুধ দেবো, সেখানে ক্যান্থারিস বেছে নিয়েছি, কিন্তু ক্যান্থারিসই শেষ কথা নয়, তাছাড়া আর কোন মেডিসিনটা পুড়ে গেলে লাগে সেটা ব্যবহার করব। এবং আমরা এইগুলো 12টা মেডিসিন ছাড়াও খুব শর্টকাটের ভিতরে আর শারীরিক আঘাতের অন্যান্য যে অল্প কিছু মেডিসিন আছে সেগুলো আমরা পড়বো। এবার আমরা তাহলে প্রথমে আসবো, একদম প্রথমে আসবো যে আমি আমার কেস দিয়ে দিয়ে বলবো। তো বলছি, প্রথমে হচ্ছে আমরা বেলিস পেরিনস্টিকে আমরা ধরে নিয়েছি, যেটা কিনা অটোট্রমাটিজম বা ডিপ টিস্যুতে ইনজুরির ক্ষেত্রে। এখানে আমরা মূলত যে এই বেলিসটা ডাইসি বলে একটা উদ্ভিদ থেকে তৈরি, এবং এটা ডক্টর বার্নেট প্রুভ করেছেন। আমরা যেহেতু আঘাতের মেডিসিন পড়ছি এবং সেখানে মাইজম আমাদের খুব বেশি দরকার নেই, কিন্তু যখন কোন একটা ইনজুরির মেডিসিন কাজ করতে করতে আটকিয়ে যায়, ব্লকেজ থাকে মাইজমেটিক, তখন আমরা একটা মাইজম পিছন দিকে রাখি। সেই মাইজমের জন্য আমরা একটু খুব হালকা করে দুই একটা কথা একটা মাইজম সম্পর্কে বলবো, বেশি কিছু বলবো না। প্রথমে আমরা আসি, যেটা আছে সেটা বলবো, যেটা আর নেই সেটা বলবো না। প্রথমে আমরা আসি এবার বেলিস পেরিনিস। বেলিস পেরিনিস আমরা বলছি এটা একটা মহৎ ঔষধ, যেটা কাজ করে ডিপ টিস্যুতে মেজর সার্জিক্যাল ওয়ার্কের ক্ষেত্রে। এটা একটা পেলভিক অর্গান এর ট্রমাটিজমের ক্ষেত্রে, পেলভিক অর্গান এটা ভালো ঔষধ, যেখানে সোর ব্রুস ফিলিং আছে কিন্তু আর্নিকার মতন সোর লেম নেই।
লেম কথাটা নেই, সোর লেম বুলুস ফিলিং এন্ড হাইপার সেন্সিটিভ সেটাই, শুধু সোর ব্রুসড ফিলিং আছে এবং পেলভিক রিজিয়নে তার বিশেষ কাজ করে থাকে। এছাড়াও এটা একটা অটোমাটিজমের ভালো ওষুধ, যেখানে লোকটি নিজেই বুঝতে পারছে না যে কিভাবে যে আমার এই ট্রমাটা বা আঘাতটা আসছে। ম্যাস্টারবেশন, যেখানে ম্যাস্টারবেশন করার জন্য যেখানে ফ্যাট পেনিসের ফ্যাট জায়গা, যেখানে ব্লাড সার্কুলেশনের জায়গাটাতে একটা ফ্যাটনেস, তারপরে শক্ত হচ্ছে না, সেইটা একটা ভালো মেডিসিন আমাদের বেসপেরিনিস। এবং এটা মচকে যাওয়া বা থ্যাতলানো, যেখানে এতক্ষণ ধরে বলছি ডিপ টিস্যুতে নয়, এমনি একটা স্প্রেনের একটা হিস্ট্রি রয়েছে, সেটাও কিন্তু একটা ভালো মেডিসিন। এবং এটা একটা রিমাটিক নিউরোসিস এরও ভালো ঔষধ। আমরা এটাকে একটা কোল্ড ওয়েদার এবং এই যে কোল্ড ওয়েদার এবং কোল্ড আইস কোল্ড এরকম জায়গাতেই মানে ব্যাপারটা আমি একটু পরিষ্কার করে বলি, যে যেখানে দেখা যাচ্ছে দিনের বা মানে প্রচন্ড ব্রাউনিয়ার মতন নয়, সাডেনলি ব্রাউনিয়া, তো ব্রাউনিয়া ডালকা মারা সকালে গরম, সকালের দিকে প্রচন্ড গরম, রাত্রিরে ঠান্ডা, ডালকা মারা এসব সিজন না। একটা মানুষ এখন প্রচন্ড গরম, এই সেটা বলছি যে একটা মেয়ের বিয়ে হবে, সেই মেয়েটিকে তার মেহেন্দি করতে যাবে, হচ্ছে প্রচন্ড গরম, তার ভিতরে ঢুকতে ঠান্ডা, কিংবা তার উল্টোটা বাইরে প্রচন্ড মানে ঠান্ডার মধ্যে হঠাৎ করে গরমে আসছে, তাহলে সেখানে কি পেশেন্ট যে সে বুঝতে পারছে না, এটা একটা অটোমাটিজম। ডক্টর এসপি দে গ্র্যান্ড হোটেলে একটা কেস বলেছিলেন, আজও মনে পড়ে, যে উনি যখন বোম্বেতে একটা ভর্তি দিতে গিয়েন, সে গিয়ে দেখলেন যে একজন সাউথের একজন বক্তা, তিনি নির্দিষ্ট সময় থেকে অনেক পরে এসেছে এবং অন্য বক্তা সেখানে ভাষণ দিতে শুরু করেছে। তিনি যাচ্ছেন, ঘড়ি দেখছেন, তাড়াতাড়ি আসছেন, এবং তারপরে যখন উনি ঘরে ঢুকলেন, তার 5 মিনিটের মধ্যেই 10 মিনিটের মধ্যে গলার কোনো স্বর নেই, অটোমাটিজম, স্বর নেই, কিছু স্বরই বলতে পারছেন না। ডক্টর স্মিথের পাশে ছিলেন, উনি ব্যাপারটা দেখলেন, তখন ওই হলের বাইরে থেকে বেলিসপেরিনিস 30 দুটো ডোজ 1 ঘন্টা পরে দেওয়া হয়, এবং সবাইকে বলা হয়েছিল অডিয়েন্সকে যে উনি একটু পরে বক্তৃতা দেবেন। 1 ঘন্টার মধ্যে ওনার গলার ভয়েস চলে, 10 দিন পরে অবস্থা বুঝে 31টা কিন্তু বলছে। তো এরকম ক্ষেত্রে তার কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে গেল। এবার আমি একটু বলি যে এই যে কেসগুলো আপনাদের বলছি, এগুলো সম্পূর্ণ আমার বেলিসপেরিনিসের কেস, যে ডিপ টিস্যুতে কয়েকদিন আগে, এই মাস দুয়েক আগে, আমার এখন পরিচিত হাওড়ায় বাড়ি, সে বললো ডাক্তারবাবু আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছি, পাতিলের বাইরের যে দরজা আছে সেই লোহার দরজা ভেঙে ফেলেছি, এবং আমার বুকে লেগেছে, আমার একটা হাত ভেঙে গেছে, এবং আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি বহু পেন কিলার খেলাম, সারছে না কিছু ডাক্তারবাবু। আমি ওকে বেলিসপেরিনিস 6 2টি ডোজ দিয়েছিলাম পরপর 2 দিন সকালে, তারপরে 70% ভালো হয়ে যাওয়ার পরে 8-10 দিন পরে বেলিসপেরিনিস 31টা ডোজ কিওর। সেটা তো হলো ডাক্তারবাবু, কিন্তু আমার তো হাতের এই হাত ভেঙে রেখেছিল, এখন ফুলে, আমার এটা কি ভালো করবি নি? লোকের যে ভাষা, বললাম কেন ভালো হবে না, সিমভাইটাল 6 ডোজ দিলে 2 বার করে, 15 দিন পরে অবস্থা বুঝে তাকে 32 ডোজ। তাহলে বেলিসপেরিনিসের একটা কথা হলো যে ডিপ টিস্যুতে ব্যথা, সেটা অটোমাটিজমের জন্য হোক কিংবা সেটা যে কোনো প্রকারে অটোমাটিজম ছাড়া টমার জন্য হোক, সেখানে বেলিসপেরিনিস ইজ এ গুড মেডিসিন। বেলিসপেরিনিসের আমি কিন্তু সিমটম একটু বলি, যে উন্ড এরিয়াটা একটু বললাম, উন্ড এরিয়াটা আর্নিকার মতন, মানে আপনারা তো বেলিসপেরিনিস দেবেন না আর্নিকা দেবেন, এখানে পুরুষ এবং সোরনেস ফিলিং আর টায়ার্ড এন্ড ফ্যাগ এন্ড থ্রোবিং পেন আর্নিকার মতন রয়েছে, সেই সঙ্গে টায়ার্ড এবং থ্রোব মানে ফ্যাটনেস অফ দ্য অর্গান এবং থ্রোবিং পেন সেখানে থাকতে হবে। আর একটা কথা হচ্ছে যে একটা কেস বলি, যেখানে একজন ভদ্রমহিলা বারবার অনেকগুলো বাচ্চা হয়েছে, মাল্টিপার্টার আর কি, ক্ষেত্রে সার্ভিক্সে বারবার একটা নর্মাল ডেলিভারি, গরিব মানুষ সিজার কোথায় পাবে, সেখানে সার্ভিক্সের জায়গাতে দেখা যাচ্ছে যে এরকম একটা টিউমার তৈরি হয়। পজিশনটা কি আমি দেখলাম যে মাল্টিপেরা, এবং যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা কিন্তু ওই আর্নিকার মতন ব্যথা ছিল, অর্থাৎ সোললেম এই যে ব্যথাটা রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এর নিজস্ব ক্যারেক্টার, এটা হচ্ছে একটা থ্রোবিং পেন বেলেডোনার মতন।
আমি এই টিউমারটার ক্ষেত্রে, সার্ভিসের টিউমারটার ক্ষেত্রে বেলিস্প্রিনিস দিয়ে সারিয়েছিলাম। এবার আমরা একটু আসি যে আচ্ছা একটা ভালো সিমটম, এই এই যে ভেনাস স্ট্যাসিস, এর একটা ফাংশন হলো যে ভেনাস স্ট্যাসিস। আমরা তো বলেছি অনেক মেডিসিন আছে স্ট্যাসিস, এর আগে পড়িয়েছি, সেটা হচ্ছে সিপিয়া পড়েছি, সালফার আছে, লাইকোপোডিয়াম আছে, ক্যামোমিলার কিছুটা আছে, একদিকের গাল ঠান্ডা একদিকের গাল, সালফারের নিচের দিকের পা ঠান্ডা, মানে উপর নিচে, নিচের দিকের পা ঠান্ডা উপর দিকে ঠান্ডা, বা ভাইস ভার্সা, এই জায়গাগুলো আছে। এরও একটা স্ট্যাসিস এবং ফ্যাট এই জায়গাটার জন্য বার্নেট সাহেব যেটা পুরো করেছেন, বার্নেট সাহেব এটা নিয়ে খুব ব্যবহার করতেন, এবং তিনি এই এই যে এই এই মেডিসিনটাকে দিয়ে নানা রকম টিউমার সারতেন। বার্নেট সাহেব হচ্ছে টিউমারের একেবারে ওস্তাদ। সমস্ত বার্নেট সাহেবের টিউমার পড়লে দেখা যাবে জল ভাত, শুধু ডিপ টিস্যুতে ইনজুরির ক্ষেত্রে হবে না, এবং কি করে বুঝবেন যে সমস্ত প্রায় প্রতিদিন জার্নি করেন আছেন, উনি গেছেন, তো তাই বলে আমরা মাদার টিংচার কি ব্যবহার করব? যখন তখন মাদার টিংচারের কথা ভাবুন, ভাবদের মন থেকে। পোটেন্সি মেডিসিন কাজ করছে, তো মাদার কেন আমরা করব? জায়গায় জায়গায় মাদার দিতে হবে। এই যে কটা মেডিসিন বলবো তার অধিকাংশ মাদার টিংচারের কথা বলা আছে, যে লোকাল, এবং হ্যানিম্যান সাহেব নিজেও 6th এডিশনে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে মেডিসিনটা ইন্টারনালি দেওয়া হয় কনস্টিটিউশনাল মেডিসিন, সেটার ক্ষেত্রে এক্সটার্নালি সেই মেডিসিনটা দেওয়ার কথা উল্লেখ করেছেন। তাহলে হ্যানিম্যান সাহেব মাদার টিংচারের কথা উল্লেখ করেছেন 6th এডিশনে, যেখানে থুজা দেওয়া হয়েছে ওয়ার্ডসের ক্ষেত্রে, সেখানে মাদার টিংচারের কোন একটা থুজা দিয়ে সেটা ওই ওয়ার্ডসের ক্ষেত্রে লাগানো বলা হয়েছে। আর এইখানে আজকে যে কটা মেডিসিন বলা হবে সব কটা মেডিসিনেরই স্টেরয়েড গুলো মাদার টিংচার ব্যবহার করেছেন। তাহলে এখানে কি মাদার টিংচার কি হ্যানিম্যান হোমিওপ্যাথি হচ্ছে কি হচ্ছে না, তর্কের মধ্যে যাওয়ার দরকার নেই। চেষ্টা করবো মাদার টিংচার না দেওয়া, কারণ আমরা ওটা এফেক্টেড হয়ে যাবো, মানে এফেক্টেড হবো না, ইনজেক্টেড হয়ে যাবো, ওইটা নিয়ে আমরা থাকবো, মানে আমরা ওই মাদার টিংচার দেওয়ার কথা ভাববো, মাদার টিংচার বাদ দিয়ে ট্রিটমেন্ট করার কথা ভাববো 6 দিন। এবার বার্নেট সাহেব বলছেন যে এটা গার্ডেনারদের খুব ভালো মেডিসিন। বৃদ্ধ গার্ডেনার, বাগান যারা কাজ করে, মাথার কোন রকম সমস্যা হলে, মাথা যন্ত্রণা করলে তোমরা একবার চোখ বুঝে উনি দিতেন। তার কারণ আমার এখানে যেটা মনে হচ্ছে, এখানে গাছের ডালে বোধহয় বাবার মাথায় লাগে অটোটমাটিজম, তার জন্য বোধহয় এইখানে বার্নেট সাহেব এত জোর দিয়েছেন। গার্ডেনারদের মাথা যন্ত্রণা, বেলিস্পেরিস ইজ এ ভেরি গুড মেডিসিন। রিক্সাওয়ালাদের একটা কেস বলি, ভুলে গেছিলাম। রিক্সাওয়ালা একটা গরিব মানুষ, প্যাডেল সারতে পারছে না, প্যাডেলটা ঝুলে আছে, যখনই চালাচ্ছে বারবার এসে হাঁটুতে বাড়ি খাচ্ছে, বারবার এসে হাঁটুতে, পয়সা নেই তো প্যাডেল সারানো, প্যাডেলটা খসে রয়েছে একদিকে, এই করে তার পায়ে একটা বাতের ব্যথার সৃষ্টি হয়েছে। বেলিস্পেরিস ইজ এ ভেরি গুড মেডিসিন, আমি দিয়ে সারিয়েছিলাম। এবার আমি এই ওষুধটা একটু ক্ষান্ত নিলাম। নেক্সট মেডিসিন বলবো সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা একটু বড় মেডিসিন, আপনাদের পড়িয়েছি, আপনারা সবাই জানেন, আমি 1.5 ঘন্টা ধরে পড়িয়েছি, কিন্তু আমি এখন আর সেটা বলবো না, আমি শুধু জাস্ট ওর কনসিল ইনজুরি আর্নিকা সেটা বলবো। আর্নিকা হ্যানিম্যান এটা প্রয়োগ করেছিলেন, লেপার্ড বার্ন থেকে তৈরি, এটা চিলি পেশেন্ট, এবং টেম্পারমেন্ট হচ্ছে নার্ভাস মায়োজোম স্টোরা। কিন্তু আর্নিকার ক্ষেত্রে একদম স্পেসিফিক্যালি কথাটা শুনুন, অনেক মেডিসিন আর্নিকার সাথে আছে, কিন্তু সোর, লেম, ব্রুস ফিলিং and hypersensitive, খুব ব্যথা, গরম সেকতে কাঠের আগুনে, বাচ্চারও নাভিটা শোকানো দরকার, জানলা দরজা সব বন্ধ করে দিয়ে কাঠকয়লা জ্বালিয়ে সেক দিচ্ছে। এক রাত পরে দেখা যাচ্ছে মা এবং বাচ্চা দুজনেই ব্যাস অজ্ঞান হয়ে গেছে। অর্থাৎ আর্নিকা ইজ এ ভেরি গুড মেডিসিন চারকোল ভেপারে, যেখানে ব্যাড ইফেক্টের ক্ষেত্রে, এবং মাতালরা মাছ খেয়ে যখন রাস্তায় পড়ে থাকে এবং ভুল বকে, এবং তাদের যে কষ্টগুলো, সেখানে তো ট্রমা লাগে। আপনাদের কি বলছেন, ট্রমা লাগবে না? প্রায় তো ধপধপ করে পড়ছে, সেখানে আপনারা কিন্তু অর্থাৎ স্পিরিচুয়াল লিকারের ব্যাড ইফেক্টে আর্নিকার কথা ভাববেন। তাহলে আর্নিকার ক্ষেত্রে যে ধরনের ইনজুরিটা আছে, সেখানে কনসিল ইনজুরি, শ,
জারিং, লেবার, ওভার এক্সটেনশন, স্প্রেন, স্টেন, ফল, ব্রুজ এবং ব্রেনের যে তিনটে স্টেজ, কনকাশন, কন্টিশন, ল্যাসিরেশন, মেকানিক্যাল ইনজুরি, স্টিং অফ বি অ্যান্ড ওয়ার্মস। আমরা তো বলি না যে সুই ফুটিয়েছে, মানে মৌমাছিতে কামড়িয়েছে, তার মানে আমরা এটি, তাই না? না, কোনো ওষুধ স্পেসিফিক না, প্রত্যেকটা ওষুধ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল। আপনাদের আর্নিকাও তো বলছে যে স্টিং অফ বিজ অ্যান্ড ওয়ার্মস, সেখানে লেগাম আছে, সেখানে এপিস আছে, তিনটে মেডিসিন তো আছে, তাহলে কোন মেডিসিন আপনি দেবেন? এইটার ক্ষেত্রে তো জানবেন জল পিপাসাও থাকবে না, প্রস্রাবও থাকবে না, জায়গাটাকে ঠান্ডা দিলে বেশি গোলাপি গোলাপি ধারণ করেছে। পেশেন্ট, প্রচুর পেশেন্ট পেয়েছি, বিশেষ করে আমি দিয়েছি সেখানে, সেখানে তার মৌমাছি কামড়িয়েছে মুখে, সে যেন মনে হচ্ছে যে তার স্ট্রোক হয়ে গেছে, তার একটা উইকনেস, লেথার্জিক কন্ডিশন খুব বেশি দেখা যাবে। আর লেডামের ক্ষেত্রে একটা হাতে যেখানে পারবের জায়গাতে, সেখানে পাঞ্চিং উন্ডিং, আপনি বুঝতে পারছেন হাইপেরিকাম দেবো না লেডাম দেবো, হাইপেরিকাম ম্যাট্রিক্সের উপরে লাগবে, কিন্তু যেখানে যেখানে এন্ডিং মানে সেন্সরি না, কিন্তু লেডাম হচ্ছে পালবের জায়গায়, কিন্তু পাঞ্চিং উন্ড জায়গাটা ফুললে ঢাই হয়ে কালো হয়ে গেছে, কোনো ব্যথা নেই, জায়গাটা ঠান্ডা, লেডাম দেন। এবং আপনারা কোথায় তারে এখানে আর্নিকা দেন? যে ব্যথাতে এই মানে মৌমাছি কামড়িয়েছে, বোঝা কামড়িয়েছে, অথচ আর্নিকা দেবেন। কি আশ্চর্য না কথা বলছেন, আমি কিছু উলটপালট করে দিচ্ছি না আপনাদের ব্রেন গুলোকে, কিন্তু উলটপালট করছি না। যেখানে এই বিতে কামড়িয়েছে, বোলতায় কামড়িয়েছে কিংবা মৌমাছি কামড়িয়েছে, সেখানে যদি সোর, লেম, ব্রুজ, স্টিং এন্ড ভেরি মাচ হাইপার সেন্সিটিভ, হাতটা দেখি, উরি বাবারে 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 বাবা, না 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 না, আরে আপনারা কোন মেডিসিন দেবেন? সেখানে হাইপেরিকামও এরকম হাইপার সেন্সিটিভনেস আছে, কিন্তু রুট দিয়ে ব্যথাটা নেমে যাচ্ছে, একটা রুট দিয়ে ওরা সবসময় তার যে নার্ভ যে রুট, সেই জায়গা দিয়ে ঘোরাফেরা করে, হাইপেরিকাম রুট দিয়ে চলছে। কিন্তু এক্সক্রুশিয়েটিং পেন থাকবে হাইপেরিক, কিন্তু নার্ভের ইনভলভমেন্ট অনেক বেশি থাকবে, সেখানে আপনারা হাইপেরিকাম দেবেন। এখানে অবশ্য স্টোরওয়ার্ডরা যারা আমার থেকে অনেক বেশি জানতেন, তারা যেহেতু আমাদেরকে বলেছেন যে আর্নিকা, লেডাম এবং এটিস তিনটে স্টিং অফ বি এবং ওয়ার্মস এর মেডিসিন, তাহলে আমরা সেটা একটু ভাবা চিন্তা করবো চেম্বারে যখন রোগী আসবে, ঠিক আছে? প্রিজুডিসড হয়ে শুধু ডাকুসি একটা ওষুধ শিখে গেলাম আর সেইটা নিয়ে পড়ে থাকলাম, সেটা যেন কখনোই আমাদের কাম্য নয়, তাই জন্য আমরা ফেলিওর হই। আচ্ছা, এখানে তাহলে আমরা মোডালিটিটা কি হলো? আপনাদের আগে পড়িয়েছি আর্নিকাটা, যে এটা এই টাইনার মতো সিম্পটম, আর্সেনিকের মতো, টাচ করলে গন্ডগোল, কিন্তু যদি হাতটা ক্যাচ করে ধরতে পারেন না, তাহলে দেখবেন আর ব্যথা নেই। অর্থাৎ স্লাইড টাচের অ্যাগ্রাভেশন, কিন্তু ডিপ প্রেসারে রিলিফ, যেমন আমরা চায়নার ক্ষেত্রে দেখেছি, যেমন আমরা আর্সেনিকের ক্ষেত্রে দেখেছি, যেমন আমরা আর্জেন্টামাইটিকের ক্ষেত্রে দেখেছি, সেরকম এর সিম্পটম আছে। এবং এরা মোশনে তাদের কি হচ্ছে না, মোশনে তাদের অ্যাগ্রাভেশন আর্নিকার ক্ষেত্রে আগেও পড়িয়েছি। এবং এদের রিলিফটার ক্ষেত্রে যেখানে মানে স্টুপার কন্ডিশন বা প্রচন্ড লেদার্জিক কন্ডিশন, সেখানে এই সিম্পটমটা পাবেন যে তার মাথাটা ডাউনওয়ার্ডলি ব্রেটাম ভিডির মতন মাথাটা বালিশের নিচের দিকে দিয়ে শুলে, ডাউন করে শুলে, তবেই তার রিলিফ। এবং আউট স্টেজিং করে দিলে হাত পা গুলো, তখন রিলিফ। তা আউট স্টেজিং এর একটা মেডিসিন আছে, সেটা তো সরি না, সেটা কিন্তু হাঁপানির ক্ষেত্রে তা গুলিয়ে ফেলা কোনো ব্যাপার নেই, গুলিয়ে ফেলবো না, আমরা এখানে টমার মেডিসিন পড়ছি। তাহলে আর্নিকার পরে আমরা যে মেডিসিন গুলো দিতে পারি সেগুলো কোনগুলো? হাইপেরিকাম, রাস্টক্স, সালফার, অ্যাকোনাইট কে আমরা দিতে পারি, কমপ্লিমেন্টারি মেডিসিন। ভাবতেই পারেন আর্নিকা দিয়ে সারতে না তাহলে কি করবো? তাহলে হাইপেরিকাম আর্নিকা সবসময় আপনাকে বলতেও হবে না, তার আগে আপনার আর্নিকা খেয়ে আপনার চেম্বারে এসেছে। তাহলে আর্নিকার পরে হাইপেরিকাম, রাস্টক্স, সালফার, অ্যাকোনাইট এগুলো ভালো মেডিসিন। স্ট্রোক একেবারে স্পেসিফিক করে নিচ্ছি না আমরা, স্ট্রোক হলে আগে আর্নিকা 1 এ দেবো, দরকার হলে আর 10টা ডোজও দেবো, আর 10 এ হলে মানে একটু ভালো হয়। এই ফ্যালাসির জায়গাগুলো থেকে আমাদেরকে চলে আসতে হবে। 200 দিলেই যথেষ্ট, 200 দিলেই যথেষ্ট। যত আপনি বেশি হাইপার মেডিসিন দেবেন, ততই ওর মাইজমেটিক কনস্টিটিউশনটা সেখানে ওইভাবে সাসেপ্টেবল হয়ে গেছে, তখন হাই পোটেন্সি দিলে আর অন্য কোনো মেডিসিন কাজ করবে না ওই পোটেন্সি। তাই সবসময় লো পোটেন্সি থেকে ধরে 200 দিলে যথেষ্ট। 1M বলছে ঠিক আছে, স্টোরটা বলেছেন 1M যথেষ্ট, একটা কি দুটো ডোজ দিলেন। তাই এপিলেপসি কিরকম ক্ষেত্রে দেবেন? সব এপিলেপসির ক্ষেত্রে দেবেন। যেখানে দেখছেন
যে স্ট্রোক হয়েছে সেখানে তার মুখটা লাল, মুখটা ফোলা ফোলা, রোগীর শ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছে নাক ডাকার মতন শব্দ হচ্ছে, অসাড়ে প্রস্রাব পায়খানা করছে, রোগী সম্পূর্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আর্নিকা কিভাবে আমি অ্যাপ্লাই করব, তাই না? একটু পরেই প্রশ্ন করবে যেখানে অজ্ঞান হয়ে গেছে সেখানে তার অ্যানিম্যাল সাহেব কি বলছেন, রাবিং করুন কিংবা লিকুইড যে আর্নিকার যে লিকুইডটা সেটাকে তার ভ্যাপোয়ার তো ওঠে, কিছু তো মেডিসিন তার থেকে উড়ে যায়, সেখানে নাকের কাছে ধরুন কিংবা গালের মধ্যে একটু করে 1-2 ফোঁটা দিয়ে দিন, তাহলেও তার যে অ্যাবজর্বেশন হবে সেন্সরি নামবে তাতেও কাজ করবে। এছাড়া ঠিক আছে, যে অর্গানকে যদি ওভার ইউজ করা হয়, বিশেষ করে স্ট্রেন করা হয়, আমি একটা পিকুলিয়ার কেস বলছি, আমি অনেকের সাথে শেয়ার করেছি, কেউ এই কেসটা খুব একটা বেশি করে না। আমাদের একটা ভালো জিনিস শিখিয়ে দিচ্ছি, বাচ্চারা বিকাল বেলায় গ্রামের দিকে বাচ্চারা খেলাধুলা করে এসে মাকে বলছে এই পড়তে বস, কোনায় দরজার কোনায় দাঁড়িয়ে রয়েছে, কেন মা আমার হাত পা, তোকে রোজ বলি হাত পা কামড়াচ্ছে কামড়াচ্ছে বাইটিং সেন্সেশন, রোজ বলি খেলা একটু কম কর, কিন্তু তুই খেলা করবি। সেখানে একটা দড়ি দিয়ে বাঁধলে তার রিলিফ একটাই মোডালিটি, এবং সেখানে আর্নিকা ইনফলেবল। আমি বোধহয় 100 বাচ্চা সারিছি, এবং যেখানে এই কেসটা বারবার হচ্ছে সেখানে আর্নিকার পরে ক্যালকেরিয়া কার্ব ইজ এ ভেরি গুড মেডিসিন, কিন্তু সেখানে কনস্টিটিউশন ক্যালকেরিয়া থাকতে হবে। আমার মতন আবার প্রিজুডিসড হয়ে আপনাদেরকে এবার বলে দিচ্ছি, না না, আমার এক্সপিরিয়েন্সের কথা আপনাদের শেয়ার করছি ঠিকই, কিন্তু আপনারা একদম সম্পূর্ণ প্রিজুডিসড হবে না, ক্যালকেরিয়া কার্ব আছে। তবে আমি যে কটা পেশেন্ট দেখেছি সেখানে যে খুব মোটাসোটা বাচ্চা ছিল তাও না, কিন্তু ক্যালকেরিয়া কার্বের টোটাল কনস্টিটিউশনও ছিল না, কিন্তু ক্যালকেরিয়া কার্ব ভেরি গুড মেডিসিন কাজ করেছে। কিছু পাবেন, আরে আমরা যে কটা সিমটম বের করি সেটা কি ক্যালকেরিয়া কার্বের সব কথা? আমি যদি মেন্টাল সিমটম আরম্ভ করি তখন দেখবেন এই সিমটম গুলো কখনোই আপনারা ক্যালকেরিয়া কার্বের কখনোই শুনেননি। তাহলে আমরা যেটা শুনেছি, আমার যেটা গুরুদেব তারা আরো বেশি শুনেছে, তাই সবসময় ডিম খাবে মোটাসোটা থলথলে শরীর মানে ক্যালকেরিয়া, এই কথাটা ক্যালকেরিয়া কার্ব এই কথাটা মাথা থেকে সরিয়ে দিতে হবে। এবার আমরা আসি যে আমরা এখন তো ইনজুরি মেডিসিন পড়াচ্ছি এখানে, সেখানে দেখা যাচ্ছে একটা আর্নিকার ক্ষেত্রে যেখানে ইনজুরির পরে একটা ভালো সিমটম, যেমন যে জায়গাটা শুয়েছে সেখানে শক্ত চেঞ্জ করতে চাচ্ছে জ্ঞান থাকলে, তেমনি আরেকটা সিমটম, তোমার কি হয়েছে, ওই আমার তো কিছু হয়নি, এ আনকমন পিকুলিয়ার সিমটম আর্নিকা, প্রচন্ড মাথায় আঘাত লেগেছে, দেখতে গেছেন হসপিটালে, বলছে কেমন আছো, কই আমার তো কিছু হয়নি, সেজ দেয়ার ইজ নাথিং দ্য ম্যাটার উইথ হিম, এই কথাটা যদি পান, আনকমন পিকুলিয়ার, দ্য পিকুলিয়ার সিমটম। এবং আমরা এখন মেনিনজাইটিসের মেকানিক্যাল যে ইনজুরি ক্ষেত্রে, যে কোনো মেনিনজাইটিস যেখানে পজিশনটা আছে, যেখানে ফল কনকিউশন অফ ব্রেন এরকম যদি থাকে, সেখানে ডক্টর রবীন বর্মন সেদিন আমাদেরকে একটা পড়াচ্ছিলেন যে আমার মা, আমি তখন খুব অভাবগ্রস্ত, আমার মা বাথরুমে পড়ে অজ্ঞান হয়ে যায়, ভেলোরে নিতে দিতে বলে, আমার তখন টাকা ছিল না, আমি একটা জমি কিনে রেখেছিলাম সল্টলেকে, বিক্রি করতেও পারিনি, আজকে যদি আমার মাকে আর্নিকা না নিতাম তাহলে আমার মা মারা যেত। তাহলে ভিতরে যে ব্লাড এক্সট্রা ভেসেসের ব্লাড মস্তিষ্কের ভিতরে চাপ দিচ্ছে, অজ্ঞান কমা স্টেজে চলে যাচ্ছে, সেখানেও আর্নিকা উনি দিয়েছিলেন, এবং যে পাওয়ারটা দিয়েছিলেন সে পাওয়ারটাও বলেছেন 30 পাওয়ার, 4টে ডোজ। তাহলে আর্নিকা শকেরও একটা মেডিসিন, এই শক মানে মেন্টাল শক না। চলো এবার আমরা দেখি যে অনেকগুলো মেডিসিন, বারবার বলছি আপনারা কোনো প্রিজুডিস হবেন না, কনজাংটিভাল হেমারেজ বা রেটিনাল হেমারেজে আর্নিকা একটা ভেরি গুড মেডিসিন, তেমনি লেডাম এবং নাক্স ভূমিকা মেডিসিন, ভালো মেডিসিন। তাহলে নাক্স ভূমিকার লেডামের যে সিমটমটা পাবেন সেটা বলেছি, সেই সিমটমটা যে ওই জায়গাটা ঠান্ডা দিলে রিলিফ হবে এবং তার পেচ্ছাপ বন্ধ হবে, মানে তার জল পিপাসা বন্ধ হয়ে যাবে, এই জায়গাটা, এবং একটা স্টিঙ্গিং ফিলিং রয়েছে সেই জায়গাটার কথা ভাববেন। এবং নাক্স ভূমিকাও একটা ভালো মেডিসিন এক্ষেত্রে, যে কনজাংটিভাল হেমারেজিক রেটিনাল হেমারেজে এক্সট্রা ভেসেশন অফ ব্লাড এই ক্ষেত্রে, এবং সেখানে মাইনর কোনো কারণ যেমন একটু কাশলেও সেখানে দেখা যায় যে রক্তক্ষরণ হয়েছে, সেটাও কিন্তু আর্নিকার ক্ষেত্রেও আছে, লেডামও আছে। তাই একটা মেডিসিন নিয়ে পড়ে থাকবেন না, একটা মেডিসিন একটা সিমটম শিখলে হবে না। এবার দেখেন যে যে মানুষটার পেলভিক রিজিয়ানে কোনো লেগেছে, অর্থাৎ সেখানে বাচ্চা হতে গিয়ে, প্রসব করতে গিয়ে, নর্মাল ডেলিভারি, সার্ভিক্সের মাথা লাগতে পারে,
সেখানে কোনো পেলভিক রিজিয়নে কোনো, ওই আমি আগে ইন্টারকোর্সের কথা বলেছি, সোজা হয়ে দাঁড়াতে পারিনি পেশেন্টটি, যখন আমার কাছে হাজবেন্ড ও ওয়াইফ এসেছে, কুকড়া হয়ে রয়েছে, কি হয়ে বলবেন তো, কুকড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে, বসুন বসুন, কুকড়া হয়ে দাঁড়িয়ে থাকবে, পেলভিক রিজিয়নের যে কোনো এখানে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। আর ঠিক এরকম একটা মেডিসিন রয়েছে যে টক্সিক্সে লাগলে সে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, এরকম ভাবে হাঁটছে, সোজা হতে পারছে না, সেই টক্সিক্স হাইপেরিকাম ভেরি গুড মেডিসিন। একটা মেডিসিন দিয়ে আমরা জানতাম, আমরা হাইপেরিকাম দিয়ে কিন্তু আর্নিকাও একটা ভালো মেডিসিন। এবং আমরা তাহলে ঠিক আছে, এতক্ষণ আর্নিকাটা পড়াচ্ছি। দেখুন, গর্ভবতী স্ত্রীলোকদের পেটে আঘাত লাগিয়ে রক্তস্রাব হলে সেখানেও আর্নিকার কথা মাথায় রাখবেন। প্রসবের পরে প্রসূতির প্রস্রাব না হইয়া, বা আটা বলেছি, প্রসবের পরে প্রসূতির প্রস্রাব হচ্ছে না বা অনুভূত প্রস্রাব হচ্ছে, সেখানে আর্নিকা, হাইসিমাস, ওপিয়ামের কথা মাথায় রাখবেন। প্রসবের পরে ব্যথা, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সেখানে আপনার নিশ্চয়ই আর্নিকা দেবেন, এত বলতে লাগে না। প্রসবের পরে ব্যথা যান্ত্রিক উপায়ে যদি হয়, যান্ত্রিক উপায়ে প্রসবের পরে অর্থাৎ ফর্সেপ ডেলিভারির ক্ষেত্রে হাইপেরিকাম। প্রসবের সময় অতিরিক্ত রক্তস্রাবেও আর্নিকা ভালো মেডিসিন। আর যেগুলো হচ্ছে আর্নিকা, ইপিকার, অ্যানোমালিস, সাবাইনা, সিকেল কর্নিটাম, তো এগুলো আপনারা কথা ভাববেন। এবার হাড় ভেঙে গেছে, পুজ সঞ্চার হয়েছে, তাহলে যে মেডিসিন গুলোর কথা ভাববেন, কোন মেডিসিন কথা? হাড় ভেঙে গেছে, পুজ হয়েছে, কম্পাউন্ড ফ্র্যাকচার, তাহলে আপনারা কি ভাববেন? প্রথমে ভাবেন আর্নিকা, ক্যালেন্ডুলা, সিমফাইটাম। আর্নিকা কি কাজ করে এখানে? আর্নিকা যে সেলুলাইটিসটা হচ্ছে ফুলিকাটে, অন্য মেডিসিন, মডার্ন মেডিসিনে কমিউনিকেট ফ্র্যাকচার, কম্পাউন্ড ফ্র্যাকচার তারা যা করছে না, তার সাথে সাথে আপনি আর্নিকা দিন, সেলুলাইটিসটা কমে যাবে, হাড়টা কাছাকাছি আসবে। তারপর আপনি সিমফাইটাম দিয়ে ক্যালসিয়াম তৈরি করে দেবে, ওই যে জোড়া হাড়গুলোর উপরে সব ক্যালসিয়াম জমে যাবে। ক্যালেন্ডুলাও ভালো মেডিসিন। ক্যালেন্ডুলা কি কাজ করে? এমনি তো আমরা কেটে গেলে ক্যালেন্ডুলা দিই না, এখানেও ক্যালেন্ডুলা যেটা করছে, ওর উপরে হাড়ের উপরে যে সফট টিস্যু গুলো রয়েছে না, হাড়ের যে কাভারিং, তারপরে তার কাছাকাছি নীল যে সফট টিস্যু গুলো, সেগুলো যাদের অ্যান্টিসেপটিক হয় সেগুলো, তাহলে কি আমরা পরপর সবাই একসাথে সব ওষুধ দিয়ে দেবো? প্রথমে আর্নিকা দেবেন, তারপরে অবস্থা বুঝে যেটা যেটা আসছে সেটা সেটা দেবেন। এবার আমি একটা কথা বলি যে কার সিকনেসের আপনারা খুব ভালো ওষুধ জেনে যান, পপুলার চেম্বারে আসলে এবারে যাক আজকে একটা টাকা হলো, পপুলার ইন্ডিকা তো দেবো, যাক বমি করে তো গাড়িতে উঠলে, তাই না? কিন্তু কতটা ফেলিওর হবে? ম্যাক্সিমাম হয়তো আপনারা উপকার পাবেন, কিন্তু 100% উপকার হবেন না। যে মেডিসিন গুলো কার সিকনেসের ওষুধ আছে সেগুলোর প্রত্যেকটা আলাদা করে সিমটম জানবেন। আর্নিকা, পপুলার ইন্ডিকা, নাস ভূমিকা, কোকা, পেট্রোলিয়াম এন্ড ট্যাবিকাম। যদি কোনো মানে জলযানে যায়, তাহলে সেখানে আপনারা ট্যাবিকাম আর পেট্রোলিয়ামের কথা ভাববেন। কিন্তু সেখানে পেট্রোলিয়ামের একটা পিকুলিয়ার আনকমন সিমটম আছে, সেটা যদি না থাকে তাহলে আমি পেট্রোলিয়াম, তাহলে একটা দেখাম অক্সিপিটাল হেডেক, একটা ব্যথা, মানে অক্সিপিটাল হেডেক পেট্রোলিয়ামের ক্ষেত্রে। আর পপুলারের ক্ষেত্রে একটা কমন, এখানে বমি ভাব থাকবে, চোখ বুজে থাকবে, চোখ যেই খুলবে পৃথিবী ঘুরছে, মাথা ঘোরা অনেক বেশি থাকবে, আর বমিটাও থাকবে হরহর হরহর করে। নাচ ভূমিকা, সকালে ঘুম থেকে উঠে কথা নেই বার্তা নেই, বমি লাগছে, মাথা ঘুরছে, সেটা তো নাচ ভূমিকা আছে, অ্যাসিড নাইট্রিক আছে, ককুলাস আছে, সেখানে করে দুঃসম্পদ মাথা রাত্রিবেলায় চিন্তা ভাবনা করেছিল কেউ মারা যাবে, আমার এই রোগ হয়েছে অ্যাসিড নাইট্রিক। আবার ককুলাসের ক্ষেত্রেও সেখানেও তার অনেকক্ষণ ধরে সেই রাত জাগাজাগি, স্বামীর অসুখ হয়ে পড়ে রয়েছে, রাত জাগছে, সেগুলোর কথা ভাববেন। আপনি আগে শুধু কার সিকনেসের কথা বলেন। কার সিকনেসের ক্ষেত্রে ককুলাস এই সিমটম, আর্নিকার ক্ষেত্রে সিকনেসের ক্ষেত্রে সোর, লেম, ব্রুস্ট ফিলিং এন্ড হাইপার সেন্সিটিভিটি। কোকার ক্ষেত্রে পাহাড়ে উঠেছে, বমি লাগছে, খেতে ইচ্ছা করছে না, বুক ধরপড় করছে। প্লেনে কিছুদিন আগে আমার কাছে এই চেম্বারে একটা মেয়ে নতুন চাকরি পেয়েছে, সেই চাকরিটা হলো যে তার এয়ার হোস্ট হিসাবে। যখন ল্যান্ডিং করছে, ও ছোট রুটে চাকরিটা নিয়েছিল, ল্যান্ডিং করলেই ভরার করে বমি করছে, সেখানেও পপুলাস ইন্ডিকা দিয়ে শান্ত হয়েছে। কারণ যেখানে কোনো কিছু এরকম সিমটম আছে সেখানে পপুলাস দিয়েছি আমি। তাহলে আমরা আর্নিকা এতক্ষণ ধরে আপনাদেরকে দুটো মেডিসিন পড়ালাম। এবার হ্যাঁ বলুন। আমি বেলাল সাহেবকে বলছিলাম কোরবান স্যার জয়েন করতে বলছি, একটু দেখেন। এবার আমরা একটু কম্পারেটিভ মেডিসিন দিই।
আর্নিকার সাথে। হেলমোরাল একটা মেডিসিন যেখানে সেরিব্রাল মানে ব্রেনে আঘাত খেয়েছে এবং সেরিব্রাল ফাংশন হয়েছে, কিন্তু পিউপিলটা ডালের পড়ে আছে। কথা বন্ধুকে জানতে পারিনি, যদি আমার এই অনুষ্ঠানটা শেষে এর পূর্বারকে বলতে পারেন তাহলে আমি উপকৃত হব। আমি এটা পাইনি, ক্যালেন্ডুলাকে প্রুভ করেছে আমি পাইনি বইতে, তাই আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, যদি কেউ পান আমাকে বলবেন এটা বলা হয়ে যাওয়ার পরে। ক্যালেন্ডুলা আমরা কি একটা সিমটম পাবো ক্যালেন্ডুলার ক্ষেত্রে? ক্যালেন্ডুলার ক্ষেত্রে কোনো ক্লিন কাট হতে পারে, সার্জিক্যাল। আমরা যখন হসপিটালে কাজ করেছি না, ইন্টার্নশিপ করেছি না, আমরা বস্তিতে একটা বস্তি এলাকায় আমরা আমাদের চেম্বার ট্যাংরাতে প্রায় মারধর করে মাথা ফাটিয়ে নিয়ে চলে আসে। আমাদের স্যাররা বলতো ক্যালেন্ডুলা দিয়ে রক্তটা বন্ধ কর, মাথা টিনচার দিয়ে হাইপেরিকাম দে, অন্তত সেপটিক হবে না। তা ক্যালেন্ডুলাতে সেখানে হাইপেরিকাম দেওয়ার কথা যে কেন বলছে, হাইপেরিকাম যেহেতু প্রিভেন্ট মানে এই যে টিটেনাস না হয় বা এইসব কিছু না হয় তার জন্য হাইপেরিকাম আছে লেডামাতে স্পেসিফিক করে ফেলেছে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে কেন এসব হচ্ছে দেখেছি এখানে ক্যালেন্ডুলাটা কি করছে, সব টিস্যুতে, বারবার বলছি সব টিস্যুর যেখানে ছালটা উঠে চলেই গেছে সেখানেও যেমন যে সব টিস্যুটার ক্ষেত্রে রিকভারের ক্ষেত্রে ক্যালেন্ডুলা ভালো কাজ করে এবং অ্যান্টিসেপটিক মেডিসিন এটাকে বলা হয়। তাই সেখানে পুশ ফরমেশনের জায়গাটা হচ্ছে না এবং যে গ্যানুলেশন টিস্যুটা হচ্ছে, গ্যানুলেশন টিস্যু সব টিস্যুগুলো সেগুলো খুব কম করছে তাড়াতাড়ি যাতে ঘাটাকে সারিয়ে দেয়। এবং এখানে যে নার্ভটা এখানে ইনভলভ করছে সেই নার্ভটা কিন্তু ওই হাইপেরিকামের মতন অনেক বেশি, যে আঘাত লাগাতে কোনো কোনো ক্ষেত্রে আঘাত লাগাতে প্রপোর্শনালি ইনজুরি তার যে নার্ভের ইনভলভমেন্টটা হাইপেরিকার মতন থাকে। এবং এটা একটা হেমোস্ট্যাটিক মেডিসিন হিসেবে আমরা ব্যবহার করতে পারি কোন ক্ষেত্রে, যে যেমন আমরা দাঁত পোড়ার ক্ষেত্রে আমরা আর্নিকাবলি, তেমনি আমরা হেমামালিস বলতে পারি, তেমনি ববিতা বলতে পারি, তেমনি ফসফরাস বলতে পারি, তেমনি ক্যালেন্ডুলা বলতে পারি। প্রত্যেকটা একদম আলাদা, আমি আর ব্যাখ্যা করে বলবো না কারণ সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে আমার কাছে। এবং তাহলে আমরা ক্যালেন্ডুলার ক্ষেত্রে যে কজেশনটা কিরকম ধরে, সেখানে কিলিং কাটিং, সেখানে অ্যাম্পুটেশন হতে পারে। আর অ্যাম্পুটেশনে তো 7টা মেডিসিন আছে, বলবো অ্যাম্পুটেশনের কোন মেডিসিন, অ্যাম্পুটেশন হলেই সেখানে এলিয়াম সিপা, স্টাফাইসিকেরিয়া, ক্যালেন্ডুলা, কত মেডিসিন আপনি দেবেন, দিয়ে পারবেন না। কিন্তু সব মেডিসিনে এই অ্যাম্পুটেশন নেই, সেখানে আপনার স্টাফাইসিকেরিয়া বা এলিয়াম সিপা বলবেন না, পরে সময় যদি পাই আমার এর মধ্যে পরে আপনাকে টিপ্রেসেশন আবার করে দেবো সিমটম দিয়ে। এবার আমরা আসি ক্যালেন্ডুলা যেখানে মেনলি ব্যবহার হচ্ছে, যেখানে সফট টিস্যু লাগছে ইউনিয়নটা রাপচার ইউনিয়ন করার জন্য এফেক্টেড জায়গা, সেখানে টেন্ডনও হতে পারে, কিন্তু যদি একটু সেলাই করে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। এই জায়গাটা ক্যালেন্ডুলাতে আমরা হসপিটালে সেলাই করে দিতাম। সেলাই করে তো আর কোনো অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক না, এটা ম্যানেজমেন্ট। এবং ক্যালেন্ডুলা মাদার টিনচার দিয়ে রক্ত বন্ধ করতাম। ক্যালেন্ডুলা হচ্ছে যে জ্যাক টাইপের, মানে যে খাঁচকাটা মতো হতে পারে, ল্যাসিরেটেড উন্ড হতে পারে, পোস্ট সার্জিক্যাল অপারেশন হতে পারে। এবং এটা হচ্ছে যে যখন প্রচন্ড রক্ত বেরিয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে, যেমন চায়না বা হিমামালিসের মতন, ক্যালেন্ডুলা দিলে যেমন কাটাও শোকাবে, তখন তার যে রক্ত না হওয়ার জন্য যে এক্সজশন, মানে আউট অফ ব্লাড, তার জায়গাটাও কিন্তু এই ক্যালেন্ডুলা ভরাট করবে। কোনটার জন্য কোনটা হয়ে গেল কি জানি, কিন্তু আমরা একটা দিই, পেশেন্টের অনেক কিছু ভালো হয়। তো আমরা দেখছি যে ক্যালেন্ডুলা ঠিক আছে, যে পথে গিয়ে দেখছি। আমার একটা কেস বলি, আমার একবার পাটা দেখাতে পারছি না, নাহলে আপনাকে দেখাতাম। পাটাতে আমার বাঁদিকে পাতে 6টা সেলাই পড়ে, সাইকেলে যেতে গিয়ে নতুন রাস্তা তৈরি হয়েছিল, ছিঁড়ে গেছিল ল্যাসিরেটেড উন্ড। তখন এত ব্লিডিং হচ্ছিল যে পাশের দোকানদার এসে আমাকে চ্যাংতলা করে নিয়ে গিয়ে ভ্যানে করে তুলে নিয়ে একজন অ্যালোপ্যাথি ডাক্তারখানায় নিয়ে যায়, কৃষ্ণ ডাক্তার, চাঁদপাড়াতে, বনগাঁতে। সেখানে নিয়ে যায় এবং সেলাই বাধ্যতামূলক ভাবে সেলাই করে, বাড়ির লোককে তখন বলেনি, আমি সবে ডাক্তার করেছি। আমি 2.5 মাস ধরে 1000 টাকা খরচা করেছি, 8-10 অ্যান্টিবায়োটিক শেষ করার পরেও কিন্তু সারছে না, আর জায়গাটা দুর্গন্ধ। তারে বোধহয় গ্যাংগ্রিন হয়ে গেল। আমার একজন গুরুদেব ডক্টর বিশ্বজিৎ বাসু বলে, সুনীল মা তুমি কি করেছো, 2.5 মাস ধরে তোমার তো গ্যাংগ্রিন হবে, তুমি অ্যান্টি গ্যাংগ্রিন নিয়েছো? বললাম না, তোমার ওই জায়গাটা পাটা কেটেই বাদ দিতে হবে এবার। তারপরে উনি ক্যালেন্ডুলা আমাকে 30 পাওয়ারে 14টা পুড়িয়া করে দিয়েছিলেন। আপনাদের সত্যি কথা বলছি, 4টে পুড়িয়া।
2.5 মাসে সারেনি। একটা জলের মতো কলানি রস বেরোচ্ছে, দুর্গন্ধ, নিভাসল পাউডারের বড় ফাইলেও কিছু হয়নি। তখন সেই ডাক্তারবাবু বলছেন যে তুমি তো ডাক্তার বলছিলে, আমার এই অ্যালোপ্যাথিতে হবে না বাবু, তুমি অন্য জায়গায় যাও, নাহলে বোধহয় আমি বোধহয় আরো 10,000 টাকা খরচা করতাম। তখন ক্যালেন্ডারে 4টে ক্রিয়া দিনে 2বার করে 30 পাওয়ারের, 2 দিনের মধ্যে সব শুকিয়ে গেছে একদম। তাহলে এই জায়গাটাতে কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট, তার হাতের উপরে এই আঙুলে, এই আঙুলটাতেই বলছি বা হাতে কি একটা যেন ইয়াপশন মতো উঠেছিল এবং ওর একটা কাভারিংও হতো, তা উনি ব্লেড দিয়ে কাটতেন। এবং আমার কাছে আসার পরে আমি এই সব কথা ভেবে টেবে নিয়ে প্রথমে ওনাকে আমি প্রথমে না সরি ওকে ক্যালেন্ডুলা দিলাম, ক্যালেন্ডুলা 30 দিলাম, কিছুটা উন্নতি পেলো ব্যথাটা, কিন্তু ফের হেপাসাল কমপ্লিমেন্টে দিলাম। এইভাবে প্রায় 2-3 মাস ট্রিটমেন্ট করার পরে ভালো হচ্ছে দেখে আমি বললাম যে বাবু আমি বোধহয় পারলাম না, আপনি একটু, মানে আমার মনে মনে রয়েছে ওটা ক্যান্সার আর কি, ক্যান্সার স্টেজ, আমি তো বলতে পারছি না পেশেন্ট যান। আরজি করে গিয়ে বললো কি এতদিন দেরি করলেন কেন, একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছিলাম কিন্তু উনি বলছেন আমি আর পারছি না, আগে বায়োপসি করতে হবে। বায়োপসি রিপোর্টে বলছে যা আপনি বেঁচে গেছেন ক্যান্সারের প্রি স্টেজ। তার মানে আমি তাহলে ভাবলাম যদি আমি ক্যালেন্ডুলাটা দিয়েছিলাম বলে কি ক্যান্সারের প্রি স্টেজ, শুধু একটুখানি চেঁচে দিয়ে ওই যে অপারেশন করে দেয় পেশেন্টটি ভালো হয়, এবং আমাকে একটু প্রশংসা করলো যে আমি ছেড়ে দিয়েছি, তাই ছেড়ে দিলে রোগী যে আরো আসে এটা আপনাদেরকে বলছি। এবং আমরা সেই ক্যালেন্ডুলা, এখন আমরা যে মেডিসিনটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যালেন্ডুলা। এখানে এর ফলে নিউরোমার ক্ষেত্রেও ক্যালেন্ডুলা ভালো কাজ করে, শুধু যে রক্তবন্ধ মাথা চিনচাতে এটা নয়। এবং ক্যান্সারের ক্ষেত্রে যেখানে ইন্টারভেন্ট মেডিসিন হিসাবে ক্যালেন্ডুলা দেওয়া যায়। এবার আমরা নেক্সট মেডিসিন পড়াবো রাস্টক্স, যেটা কিনা স্প্রেন ইনজুরির একটা ভালো মেডিসিন। স্প্রেন ইনজুরি মচকানো, এখানে হ্যান্ডম্যান সাহেব এটা করেছেন এবং হচ্ছে সোর্স। এই রাস্টক্সের ক্ষেত্রে একদম টু দি পয়েন্ট একটা কথা মনে রাখেন, যে একটা রিজিডিটি এন্ড স্টেটনেস রয়েছে বা লেমনেস রয়েছে প্রথম স্টেজে, অনেকক্ষণ শোয়ার পরে অনেকক্ষণ বসার পরে প্রথম স্টেজে একটা খঞ্জন অনুভূতি, হাঁটতে হাঁটতে কমে যায়। আবার ব্যাপারটা হচ্ছে এর মধ্যে যে অ্যাক্টিভ প্রিন্সিপাল কাজ করে, যে টেন্ডন বা মাসলে অল্প গরমে রিলিফ, কিন্তু আবার বেশি যখন হাঁটছে তখন আবার বসতে হচ্ছে, এইভাবে কন্টিনিউয়াস মোশন আর করতে হচ্ছে, বসতে হচ্ছে আবার চলতে হচ্ছে। এবং এই জায়গাটা একটা রাস্টক্স, যে প্রথম হাঁটতে গেলেই লেমনেস, তারপরে 2-4 হাঁটতে হাঁটতে ভালো, যে কোনো রোগের ক্ষেত্রে স্প্রেন বলুন বা স্ট্রেন বলুন। ও স্প্রেন হচ্ছে মচকা, আর স্ট্রেন মানে লেগে যাওয়া, চাপ লাগা। তাহলে মোস্ট কমন আর রিলিফ মুভমেন্ট এন্ড অ্যাগ্রাভেশন বাই রেস্ট। তাহলে আমরা আর্নিকার ক্ষেত্রে রাস্টক্সের ক্ষেত্রে পজিশনটা কি, এখানে স্প্রেন আর স্ট্রেন, সিঙ্গেল পার্ট অফ দ্য মাসেল অর টেন্ডন, অথবা ওভার লিফটিং, যেখানে দেখাচ্ছে হাত বাড়িয়ে কিছু নিচ্ছে, দোকানদার মানুষ উপরের দিকে মুদিখানার দোকান, উপরে একটা মাল রেখেছে, এমনি দেখাচ্ছে যে এরকম ভাবে হাত বাড়িয়ে নিতে চার চেষ্টা করছে। এই যে হাত বাড়িয়ে স্ট্রেচিং, এইটা হচ্ছে রাস্টক্সের এই স্প্রেনের ক্ষেত্রে। এবং ওভার লিফটিংও একটা ভালো মেডিসিন, মানে তোলার চেষ্টা করছে। তো আমার কাছে তখন ভদ্রলোকের, আমার বন্ধুর ও পেল, কিন্তু আমার বাবু যে শুধু শুনে ও ভালো বড় তুমি যদি আমাকে সাগর ছেঁচতে বলো ছেঁচবো, আমি 20 বছর ধরে কথা বলছো কি, বললাম তাহলে 3 দিন আপনি বন্ধ করেন। তো আমি মতন রাস্টক্স 1 2 ডোজ দিয়েছিলাম। আর যাওয়া কোথায়, কোনদিন এই 3 দিনের মধ্যে কখনো পায়খানায় যেতে পারেনি, বেড প্যান্ট ব্যবহার করেছে, জীবন উচ্ছ্বাস, দম নিতে পারে না, তাও অ্যালোপ্যাথিক ওষুধ খাই জেদ রেখে, যে যদি ভালো, আর যদি আমি মরি তাহলে ওর গলা কাটবো, এই জেদ।
সেই ভাষা করেছে। তা সে একটু গুন্ডা মতন লোক, মানে মুসলিম বকচরা, তারপর বকচরা বাড়ি। তো সেক্ষেত্রে 3 দিন পরে ইউ আর পেন ক্লাস, আমাকে সে ডাক্তার তুমি একটা পেন ক্লাস, তারপরে বোধ হয় 200 রোগী দিয়েছে। তাহলে এখানে আমি উচিত ছিল আমাকে প্রথমে 200 দেওয়া, 200 যথেষ্ট হয়, 30 না দিই, 200 দিই, একটা ডোজ দিই। তাহলে এখানে আমার পজিশনটাতে এই জায়গাটাতে বলার ক্ষেত্রে বললাম। এবার আমরা আসি যে এর রিলেশন মেডিসিন কি। রাস্টক্স দিয়ে সারছে না, রাস্টক্স দিয়ে সারছে না, তাহলে কি করব? তাহলে তো একটা কনস্ট্রাকশন মেডিসিন দিতে হবে, সেই যে আবার সেই প্রিজুডিস কথা, ক্যালকেরিয়া কাপ দেবেন। আর যদি দেখেন যে স্প্রেন করেছে অনেক বেশি, সেখানে আপনার পেরিওস্টিয়ামে কাভারিং, মানে হাতে খুব ওয়েট ছিল, বড় একটা অ্যাটাচি ছিল, সেই নিয়ে বেড়াতে গিয়েছিল, তাহলে লেগে গেছে, মানে স্প্রেন করেছে, তাহলে সেখানে যেহেতু পেরিওস্টাম ঘষে গেছে, সেক্ষেত্রে রুটাও আসতে পারে, ক্যালকেরিয়া ফস আসতে পারে। কিন্তু সচরাচর রাস্ট্রাক্সের পরে ক্যালকেরিয়া কাপ আসে। বাতের ব্যথার ক্ষেত্রে, স্প্রেনের ক্ষেত্রে সেটা আসে ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া ফস, রুটা। এবার আমরা একটু রাস্ট্রাক্সের একটু অন্য সিমটম গুলো দেখি। তো রাস্টক্সের মতন এরকম মোডালিটি কিন্তু অনেক আছে, একটু পাজেল হয়ে যাওয়ার জন্য বলছি। রাস্টক্সের মোডালিটি আছে ক্যালকেরিয়া ফ্লোরের মধ্যে। আমি কিছুদিন আগে রাস্টক্সের মোডালিটি দিলাম, থাকতে হবে জন্য। আমরা এই যে কি হবে না, এটা কনস্টিটিউশনালি তার একটা জয়েন্টের মধ্যে রিল্যাক্সেশন, প্রায় মস্কা লাগে, প্রায় স্টেন হয়, প্রায় হাঁটুতে ফার্স্ট স্টেপ হয়ে যাচ্ছে, এরকম একটা জায়গা যেখানে থাকবে। এবং সেখানে গনোরিয়ার একটা হিস্ট্রি, তার পাস হিস্ট্রিতে গনোরিয়ার সেকেন্ড স্টেজ থাকবে, এবং একটা প্রিম্যাচিউর ওল্ড এজ এর মতন থাকবে, তখনই কিন্তু অ্যাগনাস ক্যাকটাসের কথা ভাববেন। নেট্রাম কার্বনিকম একটা ভালো মেডিসিন স্পেনের ক্ষেত্রে, এখন ওল্ড স্পেনের ক্ষেত্রে একটা ভালো মেডিসিন, কিন্তু পেশেন্টটা হবে চিলি। আর নেট্রাম কার্বতা জানেন চিলি পেশেন্ট, অথচ সূর্যের তাপ, গরম কিচ্ছু সহ্য করতে পারছে না, সানস্ট্রোকের মতন সিম্পটম হয়ে যাচ্ছে, দুধ খেতে পারছে না, গানে তার হচ্ছে সুইসাইড করবে, দুঃখ আসে। অবশ্য অনেক মেডিসিন গান শুনলে দুঃখ আসে, নেপটাম সালফ, সাবাইনা, সিপিআর, থুজা, অ্যাকোনাইট, নাইট্রিক অ্যাসিড। তাহলে প্রত্যেকটা মেডিসিনকে একটু আলাদা করে দেখতে হবে, মেন্টাল নিয়ে হোক। বিশেষ করে নেট্রাম কার্ব দিয়ে স্প্রেন সারানোর ক্ষেত্রে কনস্টিটিউশন একটু ভাবতে হবে। কার্বো অ্যানিমেলিস একটা খুব ভালো মেডিসিন, অনেক ডাক্তার, অনেক প্রশংসা, অনেক মিটিং এ অনেকবার বলেছেন এবং সেটা টেস্ট প্রেজেন্টেশন করেছেন। কার্বো অ্যানিমেলিস একটা ভালো ওষুধ, এটা হচ্ছে স্টেনের একটা খুব ভালো ওষুধ, শুধু জানলেই হয়ে গেল, তাহলে তো তার সিমটম বলতে হবে। এখানে সামান্য ওজন তুললেই তার একটা স্ট্রেন হচ্ছে, এবং করবো কনজুগাল লেডাম করবো, দুটো মেডিসিনই অ্যান্টিটিটেনাসের কাছে ওষুধ হিসেবে ব্যবহার করা যায়, আমি সেটা আর বলবো না। চলো, হাইপেরিকাম পাংচার উন্ডের ক্ষেত্রেও হয়, সেটা বললাম। হাইপেরিকাম একটা ভালো মেডিসিন। দেখেন দাঁত তোলার সময় মোলার টিপ দিয়ে যখন দাঁত তোলে, তখন অনেক বেশি তলার দিকে চলে যায় কোটরের মধ্যে, সেখানে এই দাঁত তোলার পরে থেকে আর হা করতে পারছে না। যে যদি আপনাদেরকে হাইপেরিকাম দিতে পারতেন, তাহলে প্রিভেন্ট লকজ থেকে বাঁচাতেন। হাইপেরিকাম আমরা শুধু যে এই যে প্রচন্ড ব্যথা, জ্বালা, একটু পেরে কেটে গেছে, তারে কেটে গেছে, ওষুধ দিতে খুব মজা লাগে না, কিন্তু হাইপেরিকাম হচ্ছে কিন্তু একটা মেডিসিন যেটাকে, যে ছিঁড়ে যাওয়ার অংশটাকে, ল্যাসারেটেড পার্টটাকে একদম সেপারেট হয়ে গেছে। আমি যখন একটা চেম্বারে, আমি যখন বিদ্যাসাগর হসপিটালে কাজ করতাম, আউটডোরে দিন রাত্রি কাজ করতাম, আমার ডিউটি থেকে আমি 4 গুণ টাইম দিতাম। তো সেখানে দেখছি পুরো, আমি কি বলবো আপনাদের, একটা আঙুলের পুরো এক কড়া নিয়ে চলে এসেছে, যা বাবা রে বাবা, কি কড়া নিয়ে চলে এসেছে। ডাক্তার আমার যে আরএমও ছিলেন, তিনি বলছে কতক্ষণ আগে, বলছে কি যে রাত্রে হয়েছে। কেন সঙ্গে সঙ্গে আসতে পারোনি? 2 ঘন্টার মধ্যে তুমি সেলাই করে দিয়ে বাঁচতাম। একেবারে আঙুল কেটে গেছে এই কথাটা বলবো না, কিন্তু যেখানে প্রায় ঝুলছে চামড়া, সেখানেও
হাইপেরিকাম যদি আপনি সেলাই দিয়ে হাইপেরিকাম দেন, আর তার জন্য আমাদের আউটডোরে এত বড় বড় 4 ইঞ্চি 5 ইঞ্চি ফাঁক করা মাথার ওই ত্বকে কেটে দিচ্ছে মারামারি করে, তাই বলতে সারাতে গেলে দাদারা ওই ক্যালেন্ডুলা মাথা দিয়ে হাইপেরিকাম দিতেন মনে হয়। তো আমার মনে হয় ভুল ইনফরমেশন, আমি ওরা ঠিকই করতে। তাহলে আমরা হাইপেরিকামের ক্ষেত্রে যে কক্সিসে দেখুন একটা পিকুলিয়ার, এই যে পাছায় কক্সিসে পড়ে গেছে ওইভাবে পাছা পড়েছে কিন্তু মাথা যন্ত্রণা, কিন্তু সেই একটা পিকুলিয়ার মাথা যন্ত্রণা। সে মনে করছে যে মনে করছে কি যে সে তার বাতাসের মধ্যে সে উঠে গেছে, বাতাস থেকে ওই উপরের থেকে ধপাস করে পড়ে যাবে, এই একটা এনজাইটি। তার এই মাথা যন্ত্রণায় এত মাথা যন্ত্রণা এত এক্সক্রুসিটিং পেন যে সে ভাবছে মাথা যন্ত্রণাটা আকাশে উড়ে চলে গেছে, ভাবছে সেখান থেকে তাহলে আমার কাছে আছে তলায় পড়া নিয়ে আসে সেখানে একদম অবস্থ মেডিসিন হাইপেরিকাম 4টে ডোজ দিন 2বার করে। এবং দেখা যাচ্ছে হাইপেরিকামে যে আমরা শুধু ভাবছিলাম যে এই যে ইনসাইড উন্ড, এই যে মাথা কঠি দিয়ে কেটে গেছে, মাথা ব্লেড দিয়ে কেটে গেছে, তার মানে স্টাফাইটিস কেটে গেছে, তাই না? কিন্তু হাইপেরিকাম যে একটা ব্লেড দিয়ে কাটার মতো কাটা, যেখানে অসম ব্যথা সেটা যে হয় তাই বলার জন্য আপনাদেরকে বললাম। হাতের তলায় যে করা হয় রেনালাস বালবুসাস ও ভার্মেডিসিন, সেখানে যদি দেখেছি যে ওরকম ওই কড়াগুলো ব্লেড দিয়ে কেটে আনে, তাহলেও দেখছি ভীষণ পরিমাণে হাইপেরিকাম কাজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইপেরিকাম কোন কোন ইনজুরির ক্ষেত্রে। হাইপেরিকাম হচ্ছে মেকানিক্যাল ইনজুরি অফ স্পাইনাল কর্ড, স্পাইনাল কনকাশন, রেলওয়ে স্পাইন যাকে বলি, ফল অন কক্সিস, ইনজুরি অফ এনি কাইন্ড, র্যাট বাইট, ইঁদুরে কামড়িয়েছে, সুস ফুটেছে। আমি এখন আর বলবো না যে লেডাম আর হাইপেরিকাম কোনটা দেবেন, অনেকবার বলেছি। এবং হাইপেরিকামের ক্ষেত্রে যার কোনো জার্কিং এর টমাতে, কনকাশন বলেছে, পেনিট্রেটিং উন্ড, শক, ব্রুশ সবই আছে, কিন্তু ওই যে সিমটমটা নেবেন, একটা যেটুকানি না ফুটো হয়েছে তার থেকে অনেক বেশি তার ব্যথা প্রকাশ করছে, এক্সক্রুসিয়েটিং পেন এবং সেন্সরি নার্ভটা বেশি ইনভলভ, সেই জায়গাগুলোতেই বেশি লেগেছে। সেই জায়গাটার কথা মাথায় রেখে হাইপেরিকামের কথা ভাববেন। এবং হাইপেরিকামের যে মডালিটি, যে ঠান্ডা দিলে তার বেড়ে যাচ্ছে, এবং এই জায়গাটাতে কিন্তু আপনি ভাবেন যে ঠান্ডা দিলে বেড়ে যাচ্ছে। লেডামের ক্ষেত্রে আমরা ঠান্ডা দিলে কমে যাচ্ছে, এপিসের ক্ষেত্রে ঠান্ডা দিলে কমে যাচ্ছে, আর্সেনিকের ক্ষেত্রে গরম দিলে তবেই ভালো লাগছে। তাহলে এখানে এই যে জায়গাগুলোতে যদি ঠান্ডা দিলে বেড়ে যায়, তাহলে একটা ভালো ইন্ডিকেশন হাইপেরিকামের ক্ষেত্রে। এবার আমরা আসি যে হাইপেরিকামের যে অ্যাসেন্ডিং টাইপ অফ নিউরাইটিস আফটার ফ্র্যাকচার অর এনি ফর্ম অফ ট্রমাটিক নিউরাইটিস। অ্যাসেন্ডিং টাইপ, লেডামের ক্ষেত্রে দেখেছেন বাতের ব্যথার ক্ষেত্রে অ্যাসেন্ডিং, বিশেষ গাউটের ব্যথা, কিন্তু হাইপেরিকামের অ্যাসেন্ডিং টাইপ পেন সেটা নিউরাইটিসের ক্ষেত্রে। এবার আমরা আসি যে হাইপেরিকামের হাতুড়ি, তাহলে জায়গাটা বলতেন কি দিয়ে কি কাটলে কিসে কি হলো, সেই জায়গাটাতে বলতে গেলে হাতুড়ি দিয়ে আঙুলের মাথা যদি লেগে যায়, হ্যাঁ ঠিকই বলেছেন, হাতুড়ি দিয়ে আঙুলের ওই উপরে যদি ছাঁচা খায় তাহলে হাইপেরিকাম এমনিতেই আসবে। কিন্তু প্রথমে হাইপেরিকাম দেবেন, পরে কিন্তু ক্যালেন্ডুলা দেবেন। যদি একেবারে এইভাবে আঙুলের মাথায় যদি লেগেছে, মুখের উপরে হাতুড়ি দিয়ে বাড়ি খেয়েছেন, তা সেখানে প্রথমে আপনি হাইপেরিকাম কমু ওটা ফেটে গেছেন,
তিনি বললেন আমার কিছু করার নেই। তার মানে তাহলে কি উনি ওইভাবে করে থাকবেন নাকি? বলছেন আর সিলিং করে দিই আর ক্যালসিয়াম করে দিই, করে দিল। আর সিলিং বলতে ওই দিল না, ওনার যে হার্টের অবস্থা খুব খারাপ, ওনার রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়ে রয়েছে, তো আমি অজ্ঞান করতে পারবো না, তো আমি কি করবো? আর ওখানে কাজ করতে পারবো না। ভাবুন দেখি, আপনারা ভাবুন এবার। আমি তখন যা করছে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াচ্ছে, যা করছে, আর তার সাথে ওই হাইপেরিকাম, যদিও এইটা আমার গুরুদেব বিশ্বজিৎ বাসুর তত্ত্বাবধানে আমি করেছিলাম, এত বড় কেসটা নিজের বাড়িতে পারিনি। তো উনি প্রথম 14টা পুরিয়া দিয়েছিলেন, 14টা পুরিয়া দিয়েছিলেন সিম্পাইটাম 6। 7 দিন খাওয়ার পরে 7 দিন পরে 4টে পুরিয়া দিতে, 4 দিন সকালে, তারপরে সরি 7টা 30 পাওয়ারে 7টা হাইপেরিকাম দিয়েছিলেন। প্রথমে 14টা সিম্পাইটাম দিয়েছিলেন। আমি আবার আস্তে আস্তে বলছি। 14টা সিম্পাইটাম 6 দিয়েছিলেন, দিনে 2বার করে 7 দিন খাওয়া। তারপরে উনি 7 দিন ওয়েট করার পরে, খাবার 7 দিন ওয়েট করার পরে উনি সিম্পাইটাম 7টা ডোজ দিয়েছিলেন 7 দিন সকালে খাওয়ার পরে। তারপরে 15 দিন যাওয়ার পরে উনি সিম্পাইটাম 202 ডোজ দিলেন। এবং আপনাদের বলবোটা কি, যে 3 মাস পরে যখন ডাক্তারবাবুকে যাবো, 3 মাস পরে এক্সরে করার পরে দেখা যায় 8 ইঞ্চি পাক বাট হয়ে গেছে। বলুন এবার, বলুন আপনারা কি বলছেন, কমেন্ট করুন। তখন ডাক্তারবাবু বলছে আমার এই 30 বছর মেডিকেল কলেজে অর্থোপেডিক সার্জন হিসেবে কাজ করার পরে আমার এরকম হিস্ট্রি কখনো জানা নেই। কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি কখনো বলিনি যে ওনাকে সিম্পাইটাম দিয়েছিলাম। তাহলে এই এমন জোরালো একটা ওষুধ হচ্ছে এই সিম্পাইটাম, এত ভালো ওষুধ। কিন্তু এখানে একটা কেস বলছি। আমি মহারাতে প্র্যাকটিস করতাম। 10 বছর আগে পায়ের পাতার যে হাড়ে ক্র্যাকিং হয়েছিল, এবং তখন ওখানে সঞ্জয় ডাক্তার ছিলেন সার্জেনের। তিনি সিম্পাইটাম দেওয়ার পরে আমি একটা কেসে ফেলিওর হয়ে যাচ্ছি, রোড অ্যাক্সিডেন্ট, তাকে আঘাত করা হয়েছে, মানে মোটরসাইকেল মেরে দিয়েছে, হাতে বুড়ো আঙুল ফেটে গেছে, কিন্তু এক্সরে করেনি, এমনি ভেবেছে। তো আমি তাকে 6 দিচ্ছি, 30 দিয়েছি, 200 দিয়েছি, কিছুতেই ভালো করতে পারছি না। তখন আমি অনেক পড়াশোনা করে একদিন দেখছি যে লেখা আছে সিম্পাইটামের কমপ্লিমেন্টারি মেডিসিন ক্যালকিরিয়াফস। 32টো ডোজ দেওয়ার পরে সেই পেশেন্টের ফোলাও কমে গেল, ব্যথাও কমে গেল। এবার আমি আছি যে এরকম বহু কেস আছে, বলে শেষ করা যাবে না, যেখানে সিম্পাইটাম আপনারা সারতে পারবেন। এবার আমরা আসি যে সিম্পাইটাম একটা ভালো মেডিসিন চোখে আঘাত না, এই কথাটা আমরা শুনে রেখেছি। যেখানে কি বলা হয়েছে, চোখেতে কোনো অবস্টিওর মানে কোনো ভোতা বস্তু দিয়ে যদি আঘাত লাগে তাহলে সিম্পাইটাম ভেরি গুড মেডিসিন, সিম্পাইটাম ভেরি গুড মেডিসিন। কিন্তু চোখে আঘাত লেগেছে, সেখানে গল্প করে বলা হয়েছে ছোট বাচ্চা, একদম ছোট, 2 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, হাত পা নাড়াতে পারছে, মাকে চোখে আদর করতে গেছিল, মাকে চোখে মেরে দিয়েছে, এইসব গল্প করা আছে। অবশ্যই করে বস্তু দিয়ে কাজ করে, কিন্তু সেখানে একমাত্র আইবলের যদি কোনো ইনজুরি থাকে সেই ক্ষেত্রেই সিম্পল ভালো করে। আর চক্ষুর তারাতে যদি কোনো আঘাত লাগে, এখানে সিম্পাইটাম এবং আর্টিমেসিয়া ভালগারিস ইজ এ ভেরি গুড মেডিসিন। এবার আমরা আর্নিকা না সিম্পাইটাম কোনটা দেব, এটা যদি আমরা বুঝতে পারছি না, তাহলে কি করব? আর্নিকা সব পার্টের উপরে, কনসিলি সিম্পাইটাম হার্ট পার্টের উপরে, আর্নিকা পিকুলিয়ার সয়েলিং এবং সেলুলাইটিস এবং ডিসকালারেশন রয়েছে, সিম্পাইটাম উইদাউট ডিসকালারেশন রয়েছে, আর্নিকার ক্ষেত্রে স্টোর লেম বুস্টিং রয়েছে, সিম্পাইটামের ক্ষেত্রে পিকিং মেনলি, এছাড়া স্টিচিং এবং জ্যাগিং সেন্সেশন থাকতে পারে। তাহলে এইভাবে ডিফারেন্সিয়েশন করে যদি পড়ি তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং একটু বলছি যে রুটাও তো একটা ভালো মেডিসিন। কোন সময় রুটাটা দেব? রুটা ও ফ্র্যাকচারের ক্ষেত্রে কেরাস ফরমেশন করে সিম্পাইটামের মতন, রুটাতে এবং ব্যথা জায়গাটাতে
ফ্র্যাকচার জায়গাটাতে সেটা পিকরিং না, খোঁচা মারার মতন দেখা নেই। সেটার ক্ষেত্রে আমরা কথা হচ্ছে গ্ল্যান্ড ইনজুরির ক্ষেত্রে, যেটা হ্যানিম্যান সাহেব এটাকে এবং পয়জন হেমলক হচ্ছে তো সেটা টেস্টিস হতে পারে। যে কোনো গ্ল্যান্ডুলারের ক্ষেত্রে, ইনজুরির ক্ষেত্রে কোনিয়াম আমরা ভালো মেডিসিন, এবং কোনিয়াম চোখেরও একটা ভালো মেডিসিন, শুধু গ্ল্যান্ডেরও নয়। কিন্তু সেই যে আঘাত লাগার পরে যে জায়গা গ্ল্যান্ডটা খুব ইনভেটেড শক্ত হয়ে গেছে, এটা হতে পারে কনকাশনের জন্য বা ব্রুস্টের জন্য হতে পারে, যেখানে সালফিক অ্যাসিডও আমরা কোনিয়ামের পরে দিতে পারি ভালো মেডিসিন হিসাবে। এবং অন্ডকোষের ক্ষেত্রে প্রথম যখন আঘাত লাগবে তখন আপনি দেবেন, তারপরে কমে গেলে তারপরে একটা কোনিয়াম দেবেন, এটা বেশি বুদ্ধিমানের কাজ। কিন্তু প্রথমেই কোনিয়াম না দিয়ে সেখানে একটু ব্যথাটাকে কমানোর ক্ষেত্রেও যেমন কাজ করে, ফার্স্ট চান্স দিলেও যে কাজ করবে না এটা নয়। এবং আমি কতগুলো কেস বলি, একদম রিসেন্ট কেস। একটা বাচ্চা, বুঝলেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালনারেবল হয় যদি ওই যখন পিউবার্টি এজ আসে না, এই ধরেন 10 বছর বাচ্চা যখন বেস্ট অফ ফর্মেশন হয়, বাড়ির গ্রামের দিকে দেখা যায় কাকিমা বৌদি ওই পেনিসটাকে ধরে হাত দিয়ে দুটো পেনিসটাকে, তখন তো অতটা জামা কাপড় পরে না, হয়তো একটা মানে ওই ভিতরে টেপ পরে, তো ওই ধরে এরা মোড়ান দেয়, ঘুরান দেয়, আর তার থেকেই ব্যাস এই যে গ্ল্যান্ড এখানে অব্যর্থ কোনিয়াম। কিন্তু আপনাকে একটা পিকুলিয়ার একটা কথা বলছি, যেটা মনে হয় অনেকেই জানেন, অনেকেই হয়তো নতুন হবে। ডক্টর মধুসূদন দাস যদি এখানে থাকেন তবে আমার বন্ধু, তবে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ওষুধ সিলেক্ট করেছিলাম। ওরই দাদা, যার বয়স 12 বছর, ছেলে, দুটো ব্রেস্টে আর একটা সোয়েলিং এবং ব্যথা, সেখানে বারবারে কোন রকম ধরে ডলে দেওয়ার মতো হিস্ট্রি বা ট্রমার হিস্ট্রি নেই। সিঙ্গল বেডসাইড প্রেসক্রিপশন, কুইক বেডসাইড প্রেসক্রিপশন ডক্টর সিঙ্গালের বইতে যদি এরকম ছেলেদের ক্ষেত্রে এরকম যদি ইনফেকশন হয়, কোনিয়াম ইজ এ ভেরি গুড মেডিসিন। আমি ওকে কোনিয়াম 30 দুটো ডোজ দিয়েছিলাম, একদম অব্যর্থ কাজটা পেয়েছিলাম। তাহলে এটাও একটা অভিজ্ঞতা। এবার আমি আছি মেডিসিন, লেডাম প্লাস্টার পাংচার উনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু আমি আর বলবো না, লেডাম বলতে হাইপেরিকাম বা অন্য মেডিসিন বলতে বলতে লেডাম অনেকবার বলা হয়ে গেছে, তাই নতুন করে কিছু বলবো না। তবে যেটুখানি নেই সেটুখানি বলবো। মাইজনটার মধ্যে মাইজনটা একটু জানা দরকার, কারণ অনেক সময় এই হাঁটতে হাঁটতে রোডের পরে একটা বড় গাছ পড়ে গেছে, গাছ না কাটলে যাবে না, তো মাইজমিক ব্লকাজ এসে গেছে, তাই মাঝে মাঝে একটু ইন্টারকারেন্ট মেডিসিন দিতে হবে। আর সকালবেলায় আমারই একজন ডক্টর আব্দুল হাকিম হয়তো এখানে দেখছেন, তো ওনার সাথে আলোচনা করে ওর গুড সাজেশন, তো যে মাঝে মাঝে আমাদের এই মেডিসিন গুলো করার ক্ষেত্রে শুধু একটু মায়াজমও জানা দরকার, ভেরি গুড পরামর্শ। তো আমরা দেখলাম লেডাম হচ্ছে একটা মাইজমেটিক ওষুধ, সেটা সোডা এবং সিপেটিক এর মধ্যে কাজ করে, এবং এটা চিলি পেশেন্ট। লেডাম যে জায়গাটা জন্মায় সেই জায়গাটা যদি ভাবেন না, তাহলে আপনার ওষুধ সব হয়ে গেল। ঠান্ডা, বিদেশি গাছ, ঠান্ডা, জলপূর্ণ, মাছিলা, সমস্ত ক্ষেত্রে ঠান্ডাতে এটা চিলি পেশেন্ট, কিন্তু এটা ঠান্ডাতে আইসি বা তাদের অনুভূতি, তাদের মনের অবস্থা কিন্তু এরকম ঠান্ডা না, আর সব ঠান্ডা দিলে রিলিফ, গরমে তাদের অসুবিধা। এই কথাটা মনে রাখলে মনে হয় লেডামটা সব জায়গাতে ভালো হয়, এবং যে জায়গাটা ইনজিওর্ড হচ্ছে সেই জায়গাটা অত বেশি পেনফুল নয়, ঠান্ডা, অত গরমও নয়, ঠান্ডা, এই কথাটা মনে রাখবেন। তো আমার একটা বড় লোহার, আমার একটা কেস বলছি, একটা বড় লোহার, এটা মনে হয় আপনাকে বলেছিলাম কি না যদি আবার বলছি, যে একটা বড় দরজা, লোহার দরজা আছে আমার গ্যারেজে, সেটা অন্য মানুষের জন্য ওর যে কবজা আছে না, সেখানে হাতটা লেগে যায়, এবং এইরকম জায়গাতে হয়, মানে নখের জায়গাতে না। তো সে জায়গাটা সঙ্গে সঙ্গে জায়গাটা এরকম তাবলা হয়ে গেল, বড় হয়ে গেল, আর জায়গাটাতে কালো, মানে অল্প সময়ের মধ্যে, ঘন্টা দুয়েকের মধ্যে কালো হয়ে গেল, কিন্তু ব্যথা নেই। আমি এবার ভাবছি যে কি দেবো, আর্নিকা দেবো না কি, না হাইপেরিকাম দেবো। তো আমি কেসটাকে আমি আমার গুরুদেব ডক্টর বিশ্বজিৎ বাসুর সাথে আলোচনা করি,
কেন ওষুধ দাওনি? লেডাম 30 দাও, ফোনে বলছে লেডাম 30 দুটো ডোজ পরপর 2 দিন সকালে দিলাম, তৃতীয় দিন থেকে আর কিচ্ছু নেই। তো এই যে লেডামের যে কথাটা, এখানে কিন্তু ঠান্ডা দিলে রিলিফ, সেটা কিন্তু আমি উনাকে বলেছিলাম জায়গাটা অতটা গরম নেই, 3টে কথা উনি শুনেছিল। তবে এখন বুঝছি কি কোন 3টে কথা এখানে খুব গুরুত্ব। ঠান্ডা দিলে রিলিফ, জায়গাটা এত ফুলে গেছে ব্যথা নেই, জায়গাটা কালো হয়ে গেছে, এক্সট্রা বেসে ব্লাড হয়ে কালো হয়ে গেছে, এই কথাটা মনে রাখতে। একটা কথা, লেডামের যে জায়গাটা স্প্রেনের ক্ষেত্রে বলেন, ইনজাইটিসের ক্ষেত্রে লেডামের এই বাকি সিমটমটা নেই, কিন্তু কি জায়গাটা, সেই পার্টটা খুব দুর্বল, সেই পার্টটা খুব নাবনেস অর্থাৎ অসার এবং কোল্ড ঠান্ডা, এটা কিন্তু ওই গ্রাফাইটিসের নেই। তাহলে দেখা যায়, আর একটা কথা আমি বলি, আমাদের যে গুরুদেবরা আছেন, মানে আমি সে আগে গুরুদেব কথা বলছি, স্কলাররা, তারা বলেছেন মশাই কামড়ালে লেডাম দিতে হয়, মশাই কামড়ালে লেডাম দিতে হয়, কিন্তু কারণটা তো বলেনি। জ্বর আসছে এবং শীত শীত করছে, সেটা অপারেশন করার পরে হোক, ক্যাথিটার দেওয়ার জন্য হোক, শীত শীত করছে, জ্বর জ্বর ভাব আছে, অর্থাৎ পোস্ট অপারেটিভ জ্বরের ক্ষেত্রে অ্যাকোনাইট একটা ভালো মেডিসিন, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর অ্যাকোনাইটের তো অন্যান্য সিমটম তো আছেই, তার রেস্টলেস থাকবে, তার এনজাইটি থাকবে, রোগের তুলনায় এনজাইটি অনেক বেশি, এবং যে রোগটার জন্য এনজাইটি করছে তার সঙ্গে তো কোনো মিলই নেই। পেটে বাচ্চা এসেছে, সিজার করতে হবে, সিজার করে তো লোক, আমি তো মরে যাবো, তাহলে এই নিয়েই শুকিয়ে গেল, যতদিন প্রেগন্যান্ট হচ্ছে ততই শুকিয়ে যাচ্ছে। তার মানে তার, এটা কি আজকালকের যুগে আছে এরকম যে পেটে বাচ্চা এসেছে, বাচ্চা কি নর্মালে হয় নাকি? তাকে তো সিজার করে নেওয়া হয়, তাহলে এর সাথে এর সামঞ্জস্য নেই, রোগের সাথে আর ভয়ের এনজাইটির সামঞ্জস্য নেই এখন। যাকে সেটা আবার পরের কথা, আমি আর একটা ক্লাসে সেগুলো বলবো, মেন্টাল সিমটম কিভাবে সাইকোসোমাটিক ডিজিজ তৈরি করে মেন্টাল ট্রমা থেকে, সেটা পরে আসছি, পরে একটা ক্লাসে বলবো আপনাদের। এবার আমরা যে মেডিসিনটাকে পড়াচ্ছিলাম, সেটা সেই মেডিসিনটা হচ্ছে লেডাম। তাহলে লেডামের এক কথায় কি বলা যাবে, একেবারে এক কথায়, যদি মানে একটা লাইনের, মানে একটা বক্তব্যের মধ্যে, যদি কখনো দেখিতে পাওয়া যায়, বাংলা বইতে লেখা আছে, যদি কখনো দেখিতে পাওয়া যায় যে রক্তের রং একটু কালচে ঘন, এবং যে স্থান হইতে রক্তস্রাব হইতেছে তথায় আঘাত লাগার মতন বেদনা এবং কাটাই ভাব থাকে, রক্তস্রাব হওয়া সত্ত্বেও রোগীর মনে কোনো ভয় বা কোনো উদ্বেগ থাকে না, অর্থাৎ ফিয়ার আর এনজাইটি থাকে না, এইটাই হচ্ছে যে থাকে, এবং মাথায় একটা মুগুরমার মতন বেদনা থাকিলে তোমরা নিশ্চিত রূপে সরি আমি আপনাদেরকে লেডামটা পড়ানো হয়ে গেছে। এইবার আমি যে সিমটমটা বলছিলাম, এই সিমটমটা হেমামালিসের ক্ষেত্রে যখন বলাই হয়ে গেল যে এবার নেক্সট মেডিসিন আমরা ক্যাপিলারি পড়াবো, সেখানে এক কথাতে হচ্ছে, আমার একটু ভুল হয়ে গেছে, সেটা একটা বলা হচ্ছে যে বললাম যে হেমামালিসের ক্ষেত্রে ক্যাপিলারি ইনজুরি, সেখানে আমরা যে সিমটমটার কথা তখন বললাম এক কথায় যে হেমামালিস সম্পর্কে তেমন কিছু বলার নেই, কিন্তু তা সত্ত্বেও আরো কিছু বলা আছে। সেখানে এক কথায় বাংলা বইতে হেমামালিস বলা আছে, যদি কখনো দেখতে পাওয়া যায় যে রক্তের রং একটু কালচে ঘন, এবং যে স্থান হইতে রক্তস্রাব হইতেছে তথায় আঘাত লাগার মতন বেদনা এবং কাটানি ভাব দেখা যায়, রক্তস্রাব হওয়া সত্ত্বেও রোগীর মনে ভয় বা কোনো প্রকার উদ্বেগ থাকে না, তবে ভিন্ন উহার সহিত মাথায় বগুর মারার মতন যন্ত্রণা প্রভৃতির লক্ষণ দেখা যায়, তাহলে হেমামালিস ভালো মেডিসিন। আমরা তাহলে এবার নেক্সট মেডিসিন হেমামালিসকে পড়ালাম। তো যখন এটা ভুল করে বলে ফেলেছি লেডামের সাথে, এখানে হেজেল যে যে জায়গাটা সেখানে আর্নিকার মতনই, শুধু তার মধ্যে আর্নিকার ক্ষেত্রে সোল লেম বুরুস্টি, ওই লেমটা নেই, আর বাকি সব হেমামালিসের মতন, অর্থাৎ যে জায়গাটা থেকে রক্তটা বেরোচ্ছে সেই জায়গাটা বা আঘাতপ্রাপ্ত জায়গাটা সোল এন্ড বুরুস, এবং সেই হচ্ছে এটা একটা এবং পেশেন্টের যে রক্ত বেরোচ্ছে তাতে কোনো এনজাইম নেই, তাতে ধীর গতি রক্ত একটু ভালো মতন অ্যাসিড ব্লাড বেরোচ্ছে,
বেরোতেই আছে, কিন্তু সেই জায়গাটাতে তার কোনো চিন্তা নেই, তার কোনো টেনশন নেই, ভয় নেই, এই জায়গাটা কিন্তু মেন্টাল সিমটমটা এর সাথে থাকবে। এবং সেখানে একটা সোর লেম আর্নিকার মতন যে জায়গাটা থাকবে, এইটা কিন্তু একটা হেমামালিসের একটা খুব ভালো। এবং হেমামালিসের ক্ষেত্রে আমরা বলছি যে ব্রুম করে একটা ঘুষি মেরেছে এখানে, সেখানে আমরা প্রথমেই আর্নিকার কথা ভাবি, তাই না? কিন্তু আপনারা যদি দেখেন যে ঘুষি মারার পরে জায়গাটাতে একটু গোলাপি গোলাপি, একদম কালো রঙের পরিবর্তে একটু গোলাপি গোলাপি ক্যাপিলারি ব্লাড বেরিয়েছে, তো সেখানে গোলাপি গোলাপি, অর্থাৎ ব্লাডটা কিন্তু অল্প অল্প, ক্যাপিলারি মানে শুক্র জায়গা থেকে ছিঁড়ে গেছে, এক্সট্রাভেসেশন হয়েছে। আর্নিকার ক্ষেত্রে বড় এক্সট্রাভেসেশন হয়, বড় ঠিক আছে যে ভেন থেকে, সেই জন্য তার ক্ষেত্রে এরকম কালো হয়ে মানে ব্লাড বেশি আসে। তাহলে আমরা অনেকক্ষণ যদি একটা গোলাপি রাখেন, তাহলে আস্তে আস্তে ওইটা কালোর দিকে দেখায় না, গোলাপি রং ধারণ করেছে হাত মাগার পায়, তাহলে এই মুখে একটা বাড়ি খেয়েছে মানে একটু ঘুষি মেরেছে, তাহলে নিশ্চিত রূপে আপনার হেমামালিস দিতে পারবেন। কিন্তু সেখান থেকে একটা সোর লেম আর্নিকার মতন শুধু লেমনেসটা নেই, সোর এবং ব্রুস্ট এর সেন্সেশন যদি থাকে, তাহলে কিন্তু আপনার হেমামালিসের কথা ঠিক আছে যে আমরা আপনারা বলতে পারেন। এবং সেখানে হেমামালিসের যে উনগুলো থাকবে, সেই যে উনগুলো থাকবে, সেই উনগুলো অনেক যে কিরকম ধরনের ইনসিশন, মানে আঘাতটা কেমন, সে আঘাতটা কেমন, সে ইনসিশন হোক, ব্লেড দিয়ে কাটা হোক স্টাফাইসেগিরার মতন হোক, বা ডিপ পেরিনিয়াল কোনো মানে ওভারিতে একটা অপারেশন বলুন, কিংবা টিমার কোনো একটা অপারেশন বলুন, তারপর থেকে আর ব্যথাই কমছে না, কিন্তু ওই জায়গাটা সোর এন্ড ব্রুস্ট সেন্সেশন জায়গাটা থাকবে, সেইটা কিন্তু আপনারা পাবেন। এবং সেই জায়গাটাতে একটা ব্লাড বেরিয়ে আসছে, একটা ধীরে 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 একটা কালো কালো মতন ব্লাড, সেইটার কথা কিন্তু আপনারা ভাববেন, ঠিক আছে যে এক্ষেত্রে। তাহলে আর্নিকার সাথে হেমামালিস অনেকটাই মিল আছে। দাঁত তোলার পরে রক্ত ফিনকি দিয়ে মানে খুব দ্রুত বেরোচ্ছে না, ধীরে 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 বেরোচ্ছে, তাহলে সেক্ষেত্রে রংটাও এরকম হালকা হালকা লাল। একটা ওভারিটমি হয় কিংবা ইউট্রাটমি হয়, সেখানে ব্লাড ব্লিডিংটা কোথেকে আসবে? সেখানে পেটের ভিতরে একটা অপারেশন হচ্ছে, ব্লিডিংটা দেখবেন কি করে? এখানে এই ডিপে না, কিন্তু সেখানে হেমামালিসের ক্ষেত্রে যেটা হয় সেটা ওপেন উন্ড হতে পারে, কিন্তু কজেশনটা যে কোনো জায়গায় হতে পারে, ল্যাসেরেটেডও হতে পারে, কিন্তু ওই জায়গাটা থাকবে যে জায়গাটাতে এই এখন যেটা ডিপ টিস্যুর মধ্যে যে কোনো একটা ওভারেটমি বা টিউমারের অপারেশন ডিপ টিস্যুর মধ্যে একটা ইনসাইড স্টাফাইসেগিরিয়া পড়ার সময় বলছি যে একটা যে কোনো ধরনের ধারালো ইনসিশন ব্লেড দিয়ে মাছ কাটার বটি দিয়ে কাটছে, এই জায়গাটার কথা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে পজিশন হিসাবে। স্টাফাইসেগিরিয়াতে হ্যানিম্যান সাহেব পুরো করেছিলেন। স্টাফাইসেগিরিয়া একটা চিলি পেশেন্ট, এবং এখানে সোরা এবং সাইটোসিস তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে। এবং সেখানে আপনার স্টাফাইসেগিরিয়ার ক্ষেত্রে মেন্টাল সিম্পটম যে যাচ্ছে, কিন্তু আর এবং আপনার লেবার ঠিক আছে যে এখানে কাজ করে টিস্যুর ক্ষেত্রে, এবং সেখানে বলা হয়েছে যে স্টাফাইসেগিরিয়ার ইম্পর্টেন্সি এক্সেসিভলি ম্যাস্টারবেশন করলেও সেখানে ইম্পর্টেন্স দেখা যায়। এবং স্টাফাইসেগিরিয়ার ক্ষেত্রে যে ডিসচার্জ গুলো হয় অনেক ডিপ থেকে আসে, তো সেখানে একটা ডিকম্পোজড ব্লাড যায়। এবং সেখানে যে ব্যথা থাকে, সেই ব্যথার ক্যারেক্টারটা কেমন হবে স্টাফাইসেগিরিয়ার ক্ষেত্রে? সবথেকে যেটা থাকে সেটা একটা স্টিকিং পেন, এপিসের মতন, লেডামের মতন, এবং একটা স্মার্টিং পেন, একটা এক্সক্রুডিং পেন, যেটা কিনা আমি পেনটার কথা, যেটা হাইপেনিকামের কথা বলছিলাম। কিন্তু এখানে সেই ব্যথা কোথেকে আসছে? ইনসিশন ডিপ থেকেও আসতে পারে অপারেশন করার পর থেকে টিস্যুতে, কিন্তু এখানে হিস্ট্রি থাকবে যে ওই অপারেশন করার পর থেকে এরকম ভিতর থেকে এরকম একটা ব্যথা আসছে। সেই ব্যথাটা হচ্ছে যে স্টিঙ্গিং পেন, স্মার্টিং পেন, স্কুরিটিং পেন, এই জায়গাটার কথা কিন্তু আমাদের বলতে হবে, মানে জানতে হবে, শুনতে হবে পেশেন্টের কাছ থেকে। ঠিক আছে যে এবার আমরা রেনানকুলাস বালবেসের আগে বা পরে আমরা ইনিমিক্যাল রিলেশনটা একটু জানা দরকার সবসময়ের জন্য।
তাহলে দেখা যাচ্ছে যে রেনাল কোলাস বালবেসাসের আগে বা পরে স্টাফাইসিকিরা ব্যবহার করা উচিত নয়, এটা ক্ষতি করবে। এবং আমরা 11 নম্বর যে মেডিসিন, যেটা কিনা রাবিং ইনজুরির কথা একটুখানি বলি, এলিয়াম সিপা। এলিয়াম সিপা ঠিক আছে যে একটা মেডিসিন যেটা অবশ্যই আমরা একটু কনসেন্ট্রেশন জানা দরকার, কারণ কাজ করতে করতে ঝট করে বন্ধ হয়ে যায় মায়োজমেটিক ব্লকেজ। তাহলে সেক্ষেত্রে এর মায়োজম হচ্ছে সোরাইজ দ্য ব্যাকগ্রাউন্ডে থাকে এবং এরা হট পেশেন্ট। এবং ক্যারেক্টারটা এরকম দেখুন এই এলিয়াম সিপার ক্ষেত্রে, এটা হচ্ছে রাবিং ইনজুরি। আগেই তো হেডিং এ বলছে রাবিং ইনজুরি, ঘষা লাগা, সুতোর মতন রুট বরাবর একটা লম্বা সুতো, মুখ আরম্ভ করে লম্বা সুতোর মতো অনেক দূর চলে যাচ্ছে, গাল থেকে আরম্ভ করলে, মুখ থেকে আরম্ভ করলে, হাত থেকে আমরা একটা লম্বা সুতোর মতন চলে যাচ্ছে একটা রুট বরাবর, এবং সরু সুতোর মতন এই জায়গাটা, যেমন সরু সুতো দিয়ে বাঁধলে যখন হাতের কামড়ানো পায়ের কামড়ানো কমে আন্নিকা, তেমনি এর ক্ষেত্রে মনে রাখতে হবে এলিয়াম সিপার ক্ষেত্রে একটা নিউরালজিক পেন, একটা সরু সুতোর মতন লম্বা ভাবে রুট বরাবর একটা ব্যথা রয়েছে নিউরালজিক পেনটে। এবং সেখানে কিন্তু আপনার এই আফটার অ্যাম্পুটেশনের ক্ষেত্রেও এই পিকুলিয়ার সিম্পটমটা কিন্তু আপনাকে নিতে হবে। এবং যেখানে স্ট্যাম্পে যে অ্যাম্পুটেশনের স্ট্যাম্পে যে জায়গাটাতে আসছে যে ব্যথাটা, সেখানে অন্য মেডিসিনের ক্ষেত্রে স্টাফাইসিকিরিয়ার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বুঝতে হবে তার ক্যান্সার এবং অন্য কোনো কারণের জন্য কোনো ইনসিশনটা হয়েছে ইনসাইজ ইনজুরির ক্ষেত্রে, সেক্ষেত্রে ভাবতে হবে। এবং আর যে মেডিসিন গুলোর ক্ষেত্রে আছে সেখানে তার যে পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিম্পটম গুলো স্ট্যাম্পের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে। তাহলে আমি একটা কেস বলি যে এই আমরা সবাই জানি যে ইল ফিটেড জুতো পরে ফোসকা লেগে সোরনেস, সবাই এলিয়াম সিপা দিই। তাহলে একটা ফিজিক্যালি চেঞ্জার পেশেন্ট, 40 বছর 45 বছর বয়স হয়ে গেছে, সে হাঁটতেই পারে না, পাছা অর্থাৎ গ্লুটিয়াল মাসেল যে ঘেঁষলে ঘেঁষলে পায়খানা প্রস্রাব করতে যায় কোন রকম। তো সেক্ষেত্রে আমার কাছে তার মা এসে বলে যে ডাক্তারবাবু আমার মেয়েটাকে কিছু করতে পারবেন, আস্তে আস্তে মোটা হয়ে গেছে আগের থেকে, আগে এরকম সমস্যাটা আসেনি, এখন প্রেশারটা অনেক বেশি পাছায় লাগছে। তা বললাম যে কি হয়েছে বলুন। তা বলছে কি যে ওই জায়গাটায় যে পাছার দুটো খুব এবং মাংস ওঠা ওঠা মতন অনুভূতি, যে কেমন যে ছাড় উঠে যাচ্ছে, একটু চলাচলা ভাব হচ্ছে, কিন্তু তাতে কেন একটা মনে হচ্ছে অনেকটা রনেস, যে এইটা কিন্তু সদস্য দেখতে হবে এলিয়াম সিপার ক্ষেত্রে, সোরনেস এন্ড রনেস এই জায়গাটা। এবং নিউরালজিক পেনের ক্ষেত্রে একটা থ্রেড লাইট, ঠিক আছে, যে নিউরালজিক পেন এই কথাটা ভাবতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, তো এই যে আমি ভাবলাম মনে মনে যেটা তো রাবিং ইনজুরি, এটা ইল ফিটেড স্টুল থেকে পাইনি, তাহলে কি দিই, দা এলিয়াম সিপার 30 দুটো দিই। ও বাবা, 15 দিন পরে এসে বললো কি যে ডাক্তারবাবু সে তো 4-5 দিনের মধ্যেই ভালো হয়ে গেছে, আপনি ট্রিটমেন্ট করেন। তাহলে একটা রোগ যদি আপনি সারতে পারেন, যেমন ওই পেশেন্টটাকে একটা বদনাম, এই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ঠিক মেডিসিন গুলোকে একদম টু দি পয়েন্ট তাদেরকে আলাদা আলাদা করে দিলে তারা অ্যালোপ্যাথিক ওষুধের থেকে অ্যাকুট রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ আরো তাড়াতাড়ি কাজ করে, এই জায়গাটাতে আমাদের কিন্তু বুঝতে হবে। এবার আমি এর কমপ্লিমেন্টারি মেডিসিন মাথায়, এলিয়াম সিপার কমপ্লিমেন্টারি মেডিসিন মাথায় হাত, এলিয়াম যে এতগুলো পারে